তো কি অবস্থা আপনাদের? দেখতে পাচ্ছিলেন বাসায় 2-3 দিন তো একটু অফ গেছিল আমাদের, শুক্রবার শনিবার দেখছিলেন? কিছু পড়াশোনা করছেন? কেউ পড়াশোনা করেন নেই? দেখতে পারেননি কেউ? রমজান মাস আসলে রোজা থেকে হয় না। একটু একটু যদি না দেখেন তাহলে তো হারায় যাবে কথাগুলো। এই যে আমি কথাগুলো বলতেছি, আপনার সঙ্গে শেয়ার করতেছি, এতগুলো আলোচনা করতেছি, একটু রিভিউ যদি করেন 1 ঘন্টা সময় দিলেও হয়, কিন্তু অ্যাটলিস্ট রিভিউ করলে মাথা ঢুকে যায়। স্যার অফিস করে না, সেটা ঠিক আছে, ব্যস্ততা তো মানে থাকবেই সবারই। এখন তো আমরা তো যেটা একটা প্ল্যানিং আছি, আমরা একটা প্রিপারেশন নিচ্ছি, তো একটু টাইমটা করে নিতে হবে। আর টাইমটা আসলে কারো হয় না, বুঝছেন না? এটা মানে এটা ইউজুয়ালি এটা ঠিক আছে, টাইম কিন্তু কারো হয় না, টাইমটা আসলে করে নিতে হয়। একটু চেষ্টা করেন টাইমটা করে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি দেন, অ্যাটলিস্ট আমার ক্লাসের পরে যদি রিভিউ করেন, আমার ক্লাসে রিভিউ করলে কিন্তু হয়ে যায়, আপনাদের প্রিপারেশনটা হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে মানে এইগুলা আবার আমার আমি যে কথাগুলো বলতেছি এগুলা তো মনে থাকবে না সবকিছু, তো আমার ক্লাসটা রিভিউ করে ফেললে ওটা মাথা ঢুকে যাবে, ঢুকে গেলে পরবর্তীতে আপনারা আরো প্রিপারেশন নিতে থাকলেন, আস্তে আস্তে আগে যাওয়া। ওটা আপনি অন দা গো তো করতে পারেন, অফিসে যাচ্ছেন আপনি জার্নিতেও করতে পারেন, হ্যাঁ, ট্রাভেলিং সময় করতে পারেন, বিজনেস সময় করতে পারেন। সো টাইমটা করে নেবেন, টাইমটা করে নিয়ে একটু পড়লে তাহলে দেখবেন যে হয়ে যাচ্ছে আর কি বিষয়গুলো। স্যার লাস্ট ক্লাস আমি একটু স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। স্যার লাস্ট থেকে স্যার এক্সাম্পল 1টা কি আপনি করেছিলেন? না, আর করেনি, ওটা করতে পারিনি, সময় ছিল না। আজকে করাবো, হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ বুঝবেন। ওকে স্যার, রিভিউ করে করব, খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে ইনশাআল্লাহ। আমরা দেখি যতটুকু বলতে পারা যায় চ্যাপ্টারটা জাস্ট করতে পারবো। আজকে চ্যাপ্টারটা রিয়েলি ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ যে অঙ্কটা করব, এই চ্যাপ্টারের সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করলে কিন্তু চ্যাপ্টার 6, 7, 8 তিনটাই কভার করবে। সো আমরা যে চ্যাপ্টার 6 পড়ে চ্যাপ্টার 6, 7, 8 তিনটে চ্যাপ্টার পড়লাম, একেবারে কনক্লুশনে লাস্ট অঙ্কটা করলে কিন্তু সবগুলো কভার করে আসবে, কিন্তু সো ফ্যান্টাস্টিক এটা মানে একটা রিভিউ হয়ে যাবে পুরোপুরি। সো আমি একটু স্ক্রিন শেয়ার করি, আর স্ক্রিনটা দেখলে আপনারা আমাকে রেসপন্স করবেন। কি অবস্থা, আসছে স্ক্রিন? এখন আসে না স্যার। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, তাহলে স্ক্রিনে এসে গেছে। আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা একটু রিভিউ করে আসি। প্রথমে আমরা মিক্সড ভ্যারিয়েন্সে ছিলাম, আমরা যে অ্যাডভান্স ভ্যারিয়েন্সেস এর মধ্যে ছিলাম এই চ্যাপ্টার 8 এর মধ্যে। আমরা অনেক আলোচনা করেছি এটার মধ্যে। আমরা এই যে অ্যাডভান্স ভ্যারিয়েন্স মধ্যে সেলস মিক্স এন্ড ইয়াল্ড ভ্যারিয়েন্স, সেলস ভ্যারিয়েন্স এবং প্ল্যানিং অপারেশন ভ্যারিয়েন্স, তিনটা ভাগে ভাগ করে আমরা চ্যাপ্টারটার মধ্যে পুরো কভার করবে। তো মিক্স এন্ড ইয়াল্ড ভ্যারিয়েন্সের মধ্যে ম্যাটেরিয়ালস এবং লেবারের ক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল এবং লেবারের মধ্যে মিক্স এন্ড ইয়াল্ড ভ্যারিয়েন্সটা কি জিনিস সেটা জানবো। সেলস এর মধ্যে মিক্স এবং কোয়ান্টিটি ভ্যারিয়েন্স এবং প্ল্যানিং অপারেশনের মধ্যে কি, মানে প্ল্যানিং ভ্যারিয়েন্স কি, অপারেশনাল ভ্যারিয়েন্স কি, এইগুলো হচ্ছে আমাদের মধ্যে কথা। তা আমরা আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে। তো আপনাদের কি মিক্স ভ্যারিয়েন্স সম্বন্ধে মনে আছে কিছু আলোচনা? যেমন ম্যাটেরিয়াল মিক্স সম্বন্ধে আমরা কি বলেছিলাম, যে ম্যাটেরিয়াল মিক্স আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়াল মিক্স করে যখন একটা প্রোডাক্ট হয় আমাদের, হ্যাঁ, ওই ম্যাটেরিয়াল মিক্সের মধ্যে যে রেশিওর যে প্রপোর্শনাল মিক্সিং এর যে হেরফেরটা হয় ওটার কারণে ভ্যারিয়েন্স হয়। তো সাধারণত কি হয়, হায়ার ম্যাটেরিয়াল ইউজ করলে অ্যাডভান্স হবে, লোয়ার ম্যাটেরিয়াল ইউজ করলে হ্যাঁ ফেভারেবল হয়ে যাবে। তো এই কারণে আবার ইয়ার্ড ভ্যারিয়েন্স হয়, মানে আমি যতটুকু ইনপুট দিলাম ততটুকু আউটপুট হচ্ছে কিনা। তো এটা একটা স্ট্যান্ডার্ড থাকে যে আমি কত হাজার টন ইনপুট দিলে কত হাজার টন আমার আউটপুট বের হওয়া উচিত, একটা স্ট্যান্ডার্ড থাকে। পরে যখন মিক্সিং এর যখন রেশিওতে যখন চেঞ্জ করি, প্রপোর্শন চেঞ্জ করলে আবার ইনপুটের সঙ্গে আউটপুট হেরফের হয়ে যায়, সেখানে একটা ভ্যারিয়েন্স যেটা হয় সেটাকে বলা হয় ইয়ার্ড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যা একই রকম লজিকে, আপনার ওই যে লেবারের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ক্ষেত্রে ম্যাটেরিয়াল মিক্স, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের কথা বলছি। লেবারের ক্ষেত্রে কি বলছিলাম,
বিভিন্ন ধরনের লেবার, স্কিল লেবার, হাই গ্রেড লেবার, লো গ্রেড লেবার, মিড লেভেল গ্রেড লেবার, অথবা স্কিল, আনস্কিল লেবার, স্কিল লেবার, সেমি স্কিল লেবার। স্যার ইয়ার ভেরিয়েন্সটা কি আরেকবার একটু বলবেন স্যার? ইয়ার ভেরিয়েন্সটা যে ইনপুটের সঙ্গে আউটপুটের যে ডিফারেন্সটা হয়ে যায়, মনে করেন স্ট্যান্ডার্ড ইনপুট দিলে স্ট্যান্ডার্ড আউটপুট কত হবে, এটা আমাদের স্ট্যান্ডার্ড আমরা আমাদের থাকবে যে আমি এত হাজার টন ম্যাটেরিয়াল ইনপুট দিলে আমার এত হাজার টন, ফর এক্সাম্পল আমি 20,000 টন ইনপুট দিব, আমার আউটপুট হবে 19,000 টন ফিনিশ প্রোডাক্ট। র ম্যাটেরিয়াল ইনপুট দিব 20,000, আমার ফিনিশ প্রোডাক্ট আউটপুট হবে 20,000। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার এখানে কারেন্ট চলে গেছে, আপনাকে আছেন এখানে? আমি কি ইন কেস যদি আমার এখানে আমার যদি ইন্টারনেট চলে যায়, ওয়েট করবেন, আমি আবার আসবো কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, আমার সবাই চলে যাই। ওকে স্যার, রিকভারি পার্সেন্টেজ বলা যায় না ইয়ার ভেরিয়েন্স? আমি কিছু লাইট অফ করে দিই। আমার আইপিএস চলতেছে, বাট আইপিএসটা মনে হয় একটু কমজোর হয়ে গেছে, বেশিক্ষণ টানবে কিনা নট শিওর, বুঝছেন? সো ওকে স্যার, শুনতে পাচ্ছেন? যদি বেশিক্ষণ কারণ না থাকে তাহলে হয়তো আইপিএস ডাউন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাকে নতুন করে আপনার সাথে কানেক্টিভিটি করতে হতে পারে, মোবাইল নিয়ে বন্ধ কোনোভাবে চেষ্টা করবো। আচ্ছা, তাহলে কিভাবে এখন তাহলে যেটা বলছিলাম, ইনপুট ইয়ার ভেরিয়েন্সটা কিভাবে হয়? ইনপুটের সঙ্গে আউটপুটের ডিফারেন্সটা। মনে করেন আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে গিভেন ইনপুট যেটা থাকে, আমার র মেটেরিয়াল অনেকগুলো দিলাম, 20,000 টন র মেটেরিয়াল, বিভিন্ন ধরনের র মেটেরিয়াল, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল সি, তিনটা ম্যাটেরিয়াল মিলে আমি 20,000 টন দিলাম। এই 20,000 টন র মেটেরিয়াল ইনপুট দিলে আমার আউটপুট হবে 19,000 টন, ফর এক্সাম্পল। হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে ইনপুট এবং আউটপুটটাকে স্ট্যান্ড করলাম, এটাই হচ্ছে গা স্ট্যান্ডার্ড। এখন অ্যাকচুয়ালি যখন আমি ওই 20,000 টন ইনপুট দিলাম, কিন্তু ওই যে মিক্সিং এর মধ্যে প্রবলেম, মিক্সিং এর মধ্যে আমার যদি একটু এ বি সি ম্যাটেরিয়ালের মধ্যে একটু যদি হেরফের করে দিই, আমরা প্রপোর্শন যদি চেঞ্জ করে দিই, তাহলে হয়তো 20,000 টনের জায়গায় দেখা গেল যে 19,000 টন 19,000 টন হয় নাই, সেখানে হয়ে গেছে 18,000 টন। তাহলে যে 19,000 টন স্ট্যান্ডার্ড ছিল, 20,000 টন ইনপুটের 19,000 টন ইনপুট আউটপুট স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু আউটপুট হয়ে গেছে 18,000 টন। এই যে 1,000 টন ডিফারেন্স ছিল 19,000 এবং 18,000 এর মধ্যে ডিফারেন্স 1,000 টন, এটাই হচ্ছে কি আমার ইয়ার ভেরিয়েন্স। বুঝতে পারছি? ইয়ার ভেরিয়েন্সটা কি রিকভারি পার্সেন্টেজের মতো পুরো সাথে ফাইনাল আউট করে দেব? আচ্ছা, আমরা একটা আপাতত একটু মাথা রাখেন, অঙ্কের মধ্যে যখন যাব একটু পরে, তখন জিনিসটা ক্লিয়ার হবে। ব্যাপারটা এরকম না স্যার, 5 ইউনিট ইনপুট দিলাম, 5 ইউনিট আউটপুট হলে এটা স্ট্যান্ডার্ড, কিন্তু তার চেয়ে কম হলে সেটা ভেরিয়েন্স হয়ে যাবে। ওইটা হইতে পারে 5 ইউনিট র মেটেরিয়াল দিলেন, 5 ইউনিট ফিনিশ প্রোডাক্ট বের হবে, এটা একটা বরাবর কোন 100% এফিসিয়েন্সি, 100% আমার র মেটেরিয়াল ইউজ হলো। হ্যাঁ, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড হইতে পারে। এখন আপনি 4 ইউনিট করলেন, তাহলে একটা ভ্যারিয়েন্স হলো, কত ইউনিট ভ্যারিয়েন্স হলো তখন? 1 ইউনিট। এইটা হচ্ছে ইয়ার ভ্যারিয়েন্স। হ্যাঁ, তো এই বেসিক কথা, এটাই বেসিক, এটা কথাই। সো যখন একটা এক্সাম্পল আমরা যাবো একটু পরে, তখন দেখবেন যে জিনিসটা একদম ক্লিয়ার গেছে, খুব কঠিন কিছু না, একদম ইজি ব্যাপার। কনসেপ্টটা হচ্ছে মেইন এখানে। তাহলে ম্যাটেরিয়ালের মধ্যে দুটা মিক্স পেলাম, ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, ইয়ার ভ্যারিয়েন্স। লেবারের ক্ষেত্রে হচ্ছে লেবার মিক্স ভ্যারিয়েন্স আর লেবার এই কি ভ্যারিয়েন্স, ইয়ার ভ্যারিয়েন্স। আচ্ছা, লেবারের ক্ষেত্রে আরেকটা কি বলে, আচ্ছা একটু পরে পাবো আমরা। হ্যাঁ, লেবার ইয়ার, ম্যাটেরিয়াল ইয়ার আর লেবার ইয়ার একই রকম দুইটার কথা, আর মিক্সও তাই। তো একটা অঙ্কে চলে যাই, ক্যালকুলেটিং মিক্স এন্ড ইয়ার ভ্যারিয়েন্স। এখানে দুইটা মেথডে করা যায়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেথড, একটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। তো ইন্ডিভিজুয়াল মেথডটা কিরকম করে? ইন্ডিভিজুয়াল মেথড হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালকে কনসিডারেশন করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল ডিফারেন্স গুলো বের করে ভ্যারিয়েন্স গুলো বের করে ক্যালকুলেশন করা, আর এভারেজটাকে ওয়েটেড এভারেজ করে আমরা ক্যালকুলেশন করা। তো প্রশ্ন ছিল স্যার, এই মেথড কি দুইটাই করতে হবে না একটা মেথডে করলে হবে স্যার? যে কোনো একটা করবেন, ইন্ডিভিজুয়াল মেথডটা ইজিয়ার, আর যদি প্রশ্ন যদি কিছু বলা না থাকে তাহলে ইন্ডিভিজুয়াল মেথড করে দিলেন। প্রশ্ন যদি আবার উল্লেখ করে দিয়ে যায় যে দুইটা মেথডের যে কোনো, যে ওয়েটেড মেথড অথবা ইন্ডিভিজুয়াল মেথড, দুটোর যেটা উল্লেখ করে দেবো ওইটা করতে হবে না শুধু একটাই করে দিলে? আপনি যদি বলেন আপনি এভারেজ মেথডটা করেন, তাহলে এভারেজ মেথড করে দিবেন। হ্যাঁ, আর ইন্ডিভিজুয়ালি করলে বললে ইন্ডিভিজুয়াল করে দিবেন, অথবা কিছু বলা না থাকলে আপনি চাইলে ইন্ডিভিজুয়াল করতে পারেন, এভারেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করতে পারেন। আর কিন্তু একটা কথা মনে রাখেন যে ইন্ডিভিজুয়াল মেথডটার চেয়ে এভারেজ মেথডটা সুপিরিয়র, টেকনিক্যালি সুপিরিয়র। যাক, এগুলা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর একটু টাচ দিয়ে গেলাম। তো এখন ম্যাটেরিয়াল মিক্সের মধ্যে কি হয়, ইন্ডিভিজুয়াল মেথডে কি হয়,
ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল আমরা কি করি, এই যে এখানে একটা ফরম্যাটটা দেখলে বুঝবেন, ধরেন দুটো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি। অ্যাকচুয়াল ইনপুট মনে করেন ম্যাটেরিয়াল এ কত কেজি দিলাম, ম্যাটেরিয়াল বি কত কেজি দিলাম, আর ম্যাটেরিয়াল এ এবং বি যোগ করে আমার টোটাল কত কেজি পেলাম এখানে আসবে। আসার পরে এই যে টোটাল যেটা হলো, এই টোটালটাকে আমরা আবার অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করলাম। মনে করেন আমার যে স্ট্যান্ডার্ড প্রপোর্শন যেটা করছিলাম, মনে করেন ম্যাটেরিয়াল এতে আমার 60%, ম্যাটেরিয়াল বিতে 40% স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, তাহলে 60% 40%, এই 60% 40% এর মধ্যে অ্যাকচুয়াল ইনপুট যেটা দিছি যোগ করে যেটা হবে, এটাকে 60% এ হলে কত হইতো, 40% বি হলে কত হইতো, সেটা হচ্ছে এখানে লেখা। তাহলে মানে টোটালটা সেম থাকলো, আর স্ট্যান্ডার্ড প্রপোর্শনে অ্যাকচুয়াল ইনপুটটা কত কত হওয়া উচিত ছিল, কত দিছি কত হওয়া উচিত ছিল। তাহলে অ্যাকচুয়াল ইনপুটের মধ্যে কত দিছি, অ্যাকচুয়াল ইনপুট, আর 2 নম্বরে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, এটাতে কত দেওয়া উচিত ছিল। একটু বুঝছেন 1 and 2 বুঝছেন কিনা, এটা মাথায় ঢুকান একটু, তাহলে অঙ্ক একদম ইজি হয়ে যাবে। ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, দুটো ম্যাটেরিয়াল আছে, অ্যাকচুয়াল ইনপুট কত দিছি ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি কত দিছি, টোটাল কত হয়েছে। এই টোটালটাকে আমরা আবার স্ট্যান্ডার্ড প্রপোর্শন যেটা আমরা ঠিক করছিলাম আগে, বাজেট করছিলাম, এস্টিমেট করছিলাম, সেই প্রপোর্শন অনুযায়ী অ্যাকচুয়াল টোটালটাকে আমরা আবার এ কত হওয়া ছিল, বি কত হওয়া ছিল ভাগ করে দিলাম। মনে করেন এখানে ম্যাটেরিয়াল এ 10,000, ম্যাটেরিয়াল বি 10,000, তাহলে মোট 20,000 হলো। তাহলে 50-50 হইলো ওখানে, কিন্তু আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ছিল যে 60% দিব এ, 40% দিব বি। তাহলে হওয়া ছিল এখানে হওয়া ছিল 60 বা 20,000 এর 60% 12,000 এই হওয়া ছিল, আবার ম্যাটেরিয়াল বি হওয়া ছিল 8,000। তাহলে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, তার মানে এই যে অ্যাকচুয়াল ইনপুট 20,000 টাকে আমি স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করে নাম্বার 2 লাইনে লিখবো। একটু বুঝছেন সবাই? স্যার জি স্যার। গুড। তাহলে আমরা টাকাই স্যার পার্সেন্টেজটা কি স্যার দেয়া থাকবে স্যার এখানে? না, দেয়া থাকবে না, দেয়া থাকতেও পারে, না থাকতে পারে, না থাকলে আপনি হিসাব করে নেবেন আর কি, খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। তারপর আসেন, এরপরে আমরা ডিফারেন্স ইন কোয়ান্টিটি। এই ডিফারেন্স ইন কোয়ান্টিটি কোত্থেকে আসলো, ওই যে আমরা অ্যাকচুয়াল ইনপুট কত দিচ্ছি আর কত দেওয়া উচিত ছিল, সেটা ডিফারেন্সটা ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়াল অনুযায়ী ডিফারেন্স ইন ইনপুট, কোয়ান্টিটি ইনপুট, এটা ডিফারেন্স ইন কোয়ান্টিটি বের করে ফেললাম 3 নম্বরে। 4 নম্বর স্টেপে গিয়ে করলাম কি, এটাকে গুণ করলাম ভ্যালু করার জন্য স্ট্যান্ডার্ড প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল যেটা ছিল, ম্যাটেরিয়াল কত টাকা করে, ম্যাটেরিয়াল বি কত টাকা করে, ওগুলো দ্বিগুণ করলাম। গুণ করার পরে আমার মিক্স ব্যালেন্সটা বেড়ে গেল, ইন্ডিভিজুয়ালি এ এবং বি টা বেরোলো এবং টোটালও বেরোলো। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, অঙ্ক করলে একদম 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 পানির মতো হয়ে যাবে। ম্যাটেরিয়াল মিক্স এটা হলো ইন্ডিভিজুয়াল মেথডে। আর ওয়েটেড এভারেজ মেথডে কি করি আমরা, ওয়েটেড এভারেজ মেথডে করি আমরা এইভাবে করি, ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি লিখলাম, অ্যাকচুয়াল ইউসেজ নাম্বার 1 এ, নাম্বার 2 তে অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, এই আগটার মতোই। হ্যাঁ, এই যেখানে আমরা এ আর বি টোটাল যত হবে, এই টোটালটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী যখন ভাগ করব, তাহলে অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনস। এক নম্বরটাকে অ্যাকচুয়াল ইউসেজ, অ্যাকচুয়ালি যা হয়েছে যত প্রপোর্শন দিছি তাই। 2 নম্বরে অ্যাকচুয়াল ইউসেজটাই ধরছি, টোটালটাকে ধরছি, স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করে দেখাচ্ছি যে কত হওয়া উচিত ছিল, এই আগেরটার মতোই। একটু কোন দিকে স্যার, ডিফারেন্স ইন কোয়ান্টিটি বিয়োগ করলে পেয়ে গেলাম, এগুলো আগেরটার মতোই। এবার আসেন কি করব, ওয়েটেড এভারেজ মেথড। এবার গুণ করব ইনটু ডিফারেন্স ইন রেট। ডিফারেন্স ইন রেট মানে আমার ওয়েটেড এভারেজ মেথডে একটা ওয়েটেড এভারেজ রেট, আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে যখন ওয়েটেড এভারেজ করে একটা রেট আমরা সিঙ্গেল একটা রেটে নিয়ে আসবো। ওয়েটেড এভারেজ তো বুঝতেছেন নিশ্চয়ই, আপনারা আগে করছেন, এখানেও বুঝতে পারবেন একটু পরে। তাহলে ওয়েটেড এভারেজ যে স্ট্যান্ডার্ড কস্ট যেটা বের করবো, সেটার থেকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্টের দামটাকে বিয়োগ করে যা ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটা হচ্ছে এটা। তাহলে ডিফারেন্স ইন রেট, এই ডিফারেন্সটা ওয়েটেড এভারেজ থেকে মনে করেন ওয়েটেড এভারেজ হয়েছে আমার এ এবং বি এর ম্যাটেরিয়ালের দাম, মনে করেন ওয়েটেড এভারেজ যা হয়েছে, মনে করেন 4 টাকা হয়েছে ওয়েটেড এভারেজ মেথড, আর আমার ম্যাটেরিয়ালের দাম পড়ছে 3 টাকা করে, ম্যাটেরিয়ালে হয়তো বা কত হইতে পারে 5 টাকা করে, তাহলে বি 5 টাকা, 3 টাকা, এভারেজ করলে 4 টাকা। তাহলে ম্যাটেরিয়াল ডিফারেন্স ইন রেট কত হবে, 4 টাকা, এটা হবে 4 বিয়োগ 3 1 টাকা, বিতে হবে 5 বিয়োগ 4 এটাও 1 টাকা। সো এই বিষয়টা হচ্ছে এরকমই। তাহলে ডিফারেন্স ইন রেটটা কি হচ্ছে, ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট। তাহলে এটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। তারপরে ইনটু আমি ডিফারেন্স ইন কোয়ান্টিটি গুণ করব, গুণ করলে আমার ভ্যালু চলে আসবে, ওইটা মিক্স ভেরিয়েন্স। আচ্ছা, ইয়াল ভেরিয়েন্সটা কি,
ইয়ার্ড ভ্যারিয়েন্স থেকে ওই যে ইনপুট এবং আউটপুট স্ট্যান্ডার্ড ইয়ার্ড অফ অ্যাকচুয়াল ইনপুট, ওই যে স্ট্যান্ডার্ড ইয়ার মানে আমার অ্যাকচুয়াল ইনপুট দিয়ে কত আউটপুট হয়েছে, স্ট্যান্ডার্ড কত হওয়া ছিল, আর অ্যাকচুয়াল ইয়ার্ড কত হয়েছে, অ্যাকচুয়াল ইনপুট দিয়ে অ্যাকচুয়াল আউটপুট কত হয়েছে, আর অ্যাকচুয়াল ইনপুট দিয়ে স্ট্যান্ডার্ড আউটপুট কত হওয়া ছিল, স্ট্যান্ডার্ড ইয়ার্ড, সেটা বলছে স্ট্যান্ডার্ড ইয়ার্ড। তাহলে স্ট্যান্ডার্ড ইয়ার্ড অফ অ্যাকচুয়াল ইনপুট মাইনাস অ্যাকচুয়াল ইয়ার্ড, এই দুটো বিয়োগ করলে আমরা আউটপুটটা কত হয়েছে সেটা ডিফারেন্স পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে ওটাকে স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট দিয়ে গুণ করলে আমরা ইয়ার্ড ভ্যারিয়েন্সটা পাবো। অঙ্কে চলে যাই, একদম ক্লিয়ার হবে। ইয়ার্ড ভ্যারিয়েন্সটা কি মাথায় একটু ঢুকছে আপনাদের? আমি একটু পড়ে দেখি ইয়ার্ড ভ্যারিয়েন্স এখানে কি বলছে। এখানে প্রথমে কি করতে হবে? আচ্ছা, বলতেছে the yield variance only happens in total. SEMA and the examiner do not consider individual yield variance to be meaningful. Yield variance is calculated in the same way under both methods. Number one key step, calculate the standard yield. This is expected output from the actual input. কি বলতেছে? Standard yield মানে কি? Expected output from the actual input. যা ম্যাটেরিয়াল দিলাম অ্যাকচুয়ালি ওটার থেকে আমার এক্সপেক্টেড আউটপুট কত ছিল সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইয়ার্ড। ক্লিয়ার কথাটা? স্ট্যান্ডার্ড ইয়ার্ড, স্ট্যান্ডার্ড ইয়ার্ড কি জিনিস? এক্সপেক্টেড আউটপুট। বুঝিনি, আবার বলেন স্যার। এক্সপেক্টেড আউটপুটটাই স্ট্যান্ডার্ড ইয়ার্ড। এক্সপেক্টেড আউটপুট কোত্থেকে? এক্সপেক্টেড আউটপুট কোত্থেকে? আমি যা অ্যাকচুয়াল ইনপুট দিয়েছি সেটা। কারেক্ট, যা অ্যাকচুয়াল ইনপুট দিছি ওটার থেকে আমি আমার বাজেট এক্সপেক্টেড আউটপুট ছিল সেটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড। এবার কম্পেয়ার দিস টু অ্যাকচুয়াল ইয়ার্ড। অ্যাকচুয়াল ইয়ার্ডটা কোত্থেকে আসবে? অ্যাকচুয়ালি যা দিছি এবং যা আউটপুট এসেছে, তাই তো? তাহলে 3 নম্বর হচ্ছে অ্যাকচুয়াল ইয়ার্ড। তাহলে 3 নম্বরটা হচ্ছে ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড ইয়ার্ড এবং অ্যাকচুয়াল ইয়ার্ড, মানে ডিফারেন্স ইজ দ্য yield variance in physical terms. ডিফারেন্স মানে কি? স্ট্যান্ডার্ড ইয়ার্ড থেকে অ্যাকচুয়াল ইয়ার্ডটা ডিফারেন্সটা 3 নম্বরে পেলাম। 4 নম্বরে, to express the variance in financial terms we multiply by the standard cost. One thing to be carefully however is that the yield variance considers outputs, and so the standard cost is the standard cost per kg of output. Standard cost per kg of output মানে আমি আউটপুটের স্ট্যান্ডার্ড কস্ট থেকে সেটা একটু সেই বিষয়টা মাথায় রাখতে হবে, হিসাব করতে হবে। দিস গিভস দ্য yield variance. তো ইলাস্ট্রেশন দেখি, একটা ইলাস্ট্রেশন দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। Yield variance মেথডের ইলাস্ট্রেশন। There are two approaches to calculating and valuing the yield variance. Both give the same answer. আচ্ছা, কারো একটা এখানে কথা শোনা আছে, আমি সবাইকে মিউট করতেছি, আপনারা আমার সঙ্গে কথা বলবেন আনমিউট করে, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিন আসছে? স্ক্রিন আসছে? জি স্যার। জি। তো আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ইন্টারেক্ট করবেন। না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। এটা খুব সহজ ব্যাপার, কনসেপ্টটা ক্লিয়ার না হলে অবশ্যই আমার সঙ্গে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন, এই সুযোগ আর পাবেন না। কেমন? প্রিপারেশনটা এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছে কি, there are two approaches to calculating and valuing the yield variance. Both give the same answer and both are acceptable in the exam. You will see different test your understandings in this chapter using different approaches, but it is probably best for the exam to learn one method and stick to using that method. Here is an illustration of both methods. Illustration this একটা a company produces a product with the following inputs in each batch. Material X পাই যায়, তিনটা ম্যাটেরিয়াল আছে ইনপুট। ম্যাটেরিয়াল একটা ইনপুটের মধ্যে একের ব্যাচের মধ্যে কি দেয়? বলতেছে যে ম্যাটেরিয়াল X 0.9 কেজি দেয়, ওটার কস্ট হচ্ছে গিয়া পার কেজিতে $0.05 করে, এবং টোটাল কস্ট এখানে দাঁড়াচ্ছে 0.0450। তাহলে X এর ইয়ে। Y ম্যাটেরিয়াল তাই 0.1 কেজি, কস্ট 0.21, টোটাল কস্ট কত? আর জেডটাও তাই, ইনপুট দেয় 0.05 কেজি, কস্ট পার কেজি 0.29, টোটাল কস্ট 0.0145। তাহলে দেখাচ্ছে যে ইনপুট আমি দিচ্ছি টোটাল এক্স ওয়াই জেড তিনটা ম্যাটেরিয়াল যোগ করলে টোটাল ইনপুট দিচ্ছি কত? 1.05 কেজি।
এটা টোটাল কস্ট কত 0.0805 দিস ইনপুটস উইল প্রোভাইড 1 কেজি আউটপুট তার মানে কি আমি 1.05 কেজি ইনপুট টোটাল ম্যাটেরিয়াল ইনপুট দিলে আমি যেটা আউটপুট পাই সেটা হচ্ছে 1 কেজি আউটপুট পাই তারপরে কি দ্য অ্যাকচুয়াল রেজাল্টস শো ইনপুট 22,220 কেজি তার মানে এই 1.05 কেজি হিসেবে যেটা আমরা স্টার্ট করছিলাম সেই হিসাব করলে আমরা ইনপুট দিছি 22,880 কেজি আউটপুট হচ্ছে 21,500 কেজি কেমন আউটপুট হচ্ছে 21,500 কেজি তা এখন ইউজ দিস ইনফরমেশন টু ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল ইয়ার ভ্যারিয়েন্স তা এখন আপনারা বলেন প্রথমে আমরা কি দেখব ইনপুট সঙ্গে আউটপুট ইয়েল্ড করার আগে যে আমার যদি ইনপুট আউটপুট বেশি ধরি তাহলে আমার কস্ট পার কেজি হচ্ছে গিয়া আউটপুটের এখানে আমার ইনপুট কস্ট 0.0805 প্রথমে আগে দেখেন রেশিওটা করে দেখেন আপনারা যে আমাদের রিয়াল ভ্যারিয়েন্স কত হওয়া হচ্ছিল মনে করেন আমার 1.05 কেজি ইনপুট দিলে আউটপুট হয় 1 কেজি ওই কিক নিয়মে যদি চিন্তা করেন তাও অসুবিধা নেই 1.05 কেজি ইনপুট দিলে আমার আউটপুট হয় 1 কেজি তাহলে 22,880 কেজি ইনপুট দিলে কত কেজি হয় বলেন তো একটু মুখে মুখে 21,790 21,790 কিভাবে করলেন বলেন সবাই শুনুন 22,880 ভাগ 1.05 রাইট 22,880 সবাই করতে পারেন ক্যালকুলেটরে তাহলে মাথায় ঢুকে যাবে ভাগ 1.05 মানে এটা হচ্ছে আমার আউটপুট দিলে আমার এই ইনপুট দিলে 22,880 ইনপুট দিলে আমার 21,790 আউটপুট হওয়া উচিত কিন্তু আউটপুট কত হচ্ছে আমাদের 21,500 কম হয়েছে না বেশি হয়েছে কম হয়েছে স্যার কম হয়েছে আর স্ট্যান্ডার্ড আমার কস্ট কত ছিল 0.0805 হ্যাঁ তো কম হয়েছে কত কম হয়েছে 790 না 790 কেন 290.476 সামথিং আর কি আমি আমার ক্যালকুলেটর দেখতে পাচ্ছি রাইট তাহলে ইনটু আমার টোটাল কস্ট যেটা আছে এটা হচ্ছে 0.805 দিয়ে গুণ করেন অ্যাডভান্স তো ফেভারেবল হলো এটা অ্যাডভান্স হলো কারণ আমাদের আউটপুটের যে আমাদের স্ট্যান্ডার্ড যেটা আউটপুট হওয়া উচিত ছিল কত জানি 21,790 হওয়া উচিত বোধ না সেটা হয় নাই কম হয়েছে কম হওয়া মানে অ্যাডভান্স আউটপুট হয়েছে অ্যাডভান্স আউটপুট হলে কস্ট গুণ করলে আমার 23 টাকা কত টাকা আসে 23.23.38 না এইটা গেল আমি আউটপুটের অনুযায়ী করলাম স্যার এটা আমি বুঝি নাই স্যার বুঝেন নাই গুড আপনি আমাকে আবার বলি ইনপুট কত এখানে বলেন স্যার 22,880 আপনার ইনপুট স্ট্যান্ডার্ড কত স্ট্যান্ডার্ড 1.05 কেজি ইনপুট দিলে আমার 1 কেজি আউটপুট হয় these inputs will provide 1 কেজি আউটপুট এটা বুঝছেন জি স্যার এটা বুঝছি তাহলে আমি ইনপুট দিছি 22,880 কেজি দেখতে পাচ্ছেন প্রশ্নে জি স্যার তাহলে আমার 1.05 কেজি ইনপুট দিলে 1 কেজি আউটপুট হওয়া উচিত ছিল 22,880 কেজি দিলে কত হওয়া উচিত ছিল স্যার 24,024 কেজি জি 24,024 কেজি না নয় 21,700 করেন ভাগ করেন 22,880 কে 1.05 দিয়ে তো ভাগ করবেন গুণ করতেছেন মনে হয় আপনি স্যার ফোন করছেন স্যার এখানে হচ্ছে যে 1 কেজিতে যদি ইনপুট 1.05 লাগে তাহলে 22,000 এত কেজিতে কত লাগবে এরকম হবে না ব্যাপারটা না আপনি উল্টা ভাবছেন আপনি বলবেন যে 1.05 কেজি ইনপুট দিলে আউটপুট হওয়া উচিত 1 কেজি তাহলে 22,880 কেজি ইনপুট দিলে আউটপুট হওয়া উচিত কত কেজি 21,790 তাহলে আপনি কত পাবেন 22,880 কে ভাগ করবেন 1.05 দিয়ে 21,790 তাহলে আমার আউটপুট স্ট্যান্ডার্ড ছিল কত স্যার স্ট্যান্ডার্ড 21,890 স্ট্যান্ডার্ড কিন্তু আউটপুট অ্যাকচুয়ালি হয়েছে কত 21,500 হ্যাঁ দা আউটপুট অ্যাকচুয়ালি হয়েছে কত 21,500 তাহলে 21,790 থেকে 21,500 বিয়োগ করলে কত হয় জি 290 21,500 আউটপুট আমার অ্যাকচুয়ালি হয়েছে 290 সামথিং
জি স্যার 290 হয়। এটা হচ্ছে কি আমার হ্যাঁ এটা হচ্ছে আমার ইয়াল ভেরিয়েন্স। এটাকে আমি এখন যদি টাকায় প্রকাশ করতে চাই তাহলে আমার কস্ট অফ 1 কেজি এখানে যে ইনপুট দিছিলাম আর কত ছিল পয়েন্ট কস্ট অফ প্রোডাকশন কত বলেন এটাকে 0.0805 গুণ করেন ঠিক আছে এবার স্যার 23 টাকা। 23 টাকা 38 পয়সা। আচ্ছা এবার উল্টাটা করেন আপনি ইনপুট দিয়ে আউটপুটকে ভাগ করেন। মনে করেন আমার ইয়াল ভেরিয়েন্স মনে করেন যদি ইনপুটের উপর বের করি তাহলে আমার কস্ট হবে কত 0.05 কে আমি 1.05 দিয়ে ভাগ করলে কত হয় আমার একটা যদি ইনপুটের উপর বের করি উল্টাটা আগে যেটা করছি তাহলে উল্টা করতেছি এখন যদি উল্টাটা করি তাহলে 0.08 কে আপনি 1.05 দিয়ে করেন পার কেজি কত পড়ে 0.076 হ্যাঁ আচ্ছা গেল। এখন আপনি ইনপুট যদি আউটপুট চিন্তা করেন উল্টাটা যদি চিন্তা করেন হ্যাঁ যে আমার ইনপুট যদি আপনি 1 কে 1.05 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় সরি স্যার 0.95 না বলেছি 0.9523 সেটা না আপনি এখন আবার আসেন 0.05 কেজি আমার কস্ট অফ ইনপুট ভাগ আমার কস্ট অফ ইনপুটের ওই যে প্রমাণ কত হচ্ছে 1.05 কেজি তাহলে পার কেজিতে আপনি যদি ট্রান্সফার করেন তাহলে 0.0805 কে 0.0805 কে আপনি 1.05 দিয়ে ভাগ করলে 0.766 হয়। স্যার একটু সবাইকে মিউট করে দিবেন স্যার। স্যার নয়েজ হচ্ছে প্রচুর পরিমাণ, মানে আমি আবার মিট করতেছি মিউট করে দিবেন স্যার। একটু মিট করেছি। আজান হচ্ছে একটু ওয়েট করি তাহলে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা একটু আগে যেটা করলাম আমরা সেটা আপনারা একটু দেখেন আগে। There are possible approaches of the calculation. Value of materials যেটা আমরা একটু আগে করলাম, value materials at the cost per output অনুযায়ী আমরা যদি ম্যাটেরিয়ালকে ভ্যালু করি, the yield variance is based on an output measure. Output measure হলে কি হবে? Therefore the cost is 0.0805 ভাগ 1 কেজি, তার মানে 1 কেজি আউটপুটের দাম পড়তেছে 0.0805. Now adjust the input to calculate the expected output. তাহলে এই যে 22,800 কেজি input should have produced 22,800 কেজি 880 ভাগ 1.05 তাহলে 21,790.5 কেজি should have produced. Yield variance তাহলে কত? Actual output 21,500 বিয়োগ 21,790.5 গুণ 0.0805 23 টাকা আউটপুট যেটা আমরা করলাম। আবার যদি ইনপুট করি, যদি ভ্যালু ম্যাটেরিয়াল এট দ্য কস্ট পার ইনপুট, এটা করছিলাম কস্ট পার আউটপুট, যদি উল্টাটা করি তাও একই রেজাল্ট হবে। কস্ট পার শুধু ওই যে গুণের বা ভাগের কারণে কস্ট পার ইনপুট হিসেবে যদি করি, দ্য yield variance is based on an input measure. তাহলে এখন ইনপুট মেজার করতে, তাহলে ইনপুট মেজার করলে কি হতে হবে? therefore the cost is 0.0805 ভাগ 1.05, এখানে বলছিলাম 0.085 ভাগ 1 কেজি। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট মেজারের উপরে 1 কেজি ভাগ করছি, ইনপুট মেজারের উপরে আমার 1.05 কেজি দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আউটপুট দিয়ে কস্ট কত পড়ে, এটা ইনপুট দিয়ে কস্ট কত পড়ে, কেমন? তাহলে ইনপুট দিয়ে কস্ট পড়তো আমার 0.0805 ভাগ 1.05 কেজি, যেটা ইনপুট দিছিলাম, সুতরাং ইনপুট মেজার বেরোবে, তাহলে আমার পার কেজির দাম আসে কস্ট পড়ে 0.0766। এখন আমি
আমরা যদি দিকে অ্যাডজাস্ট করি এবার ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ইনপুটটাকে এক্সপেক্ট করি টু গেট 21,500 কেজি আউট। এই যে আমরা 21,500 কেজি যেটা আউটপুট হচ্ছে উই শুড হ্যাভ পুট ইন কত আমাদের ইনপুট দেওয়া দরকার ছিল 21,500 গুণ 1.05, তাহলে 22,575 কেজি হওয়া উচিত ছিল। আমাদের আউটপুট কত হয়েছে 21,500, রাইট? রেসপন্স করেন, আউটপুট কি 21,500 দেখতে পাচ্ছেন আপনারা? এখানে প্রশ্ন আছে জি স্যার। জি, তাহলে এই 21,500 কত ইনপুট দেওয়া ছিল? 21,500 গুণ 5 কেজি, তাহলে 22,575 কেজি আউটপুট দেওয়া উচিত। ঠিক আছে না? ওই যে আমার আদান হচ্ছে আর এখানে মিউট করছি। উদ্দিন ভাই প্লিজ একটু আপনি মিউট করেন না। আমি মিউট করতেছি। প্রফেশনাল একটা জায়গায় এসে যদি আমরা মিউট করার জন্য বারবার বলতে হয়, এটা কেমন? আসেন এবার আসেন, কথা একটু কম বলি, করে ফেলি, আগাই দেয়। দেখেন এখন তাহলে কি হচ্ছে আমাদের, আবার আসেন। তাহলে ইনপুট আমার যদি ইনপুট কস্ট বের করলাম, কিভাবে বের করলাম? 0.085 ভাগ 1.05 কেজি। ইনপুট যত দিচ্ছি তত কেজি অনুযায়ী, তত টাকা অনুযায়ী ভাগ করে ইনপুটের দাম বের করছি পার কেজিতে কত। এখন যদি আমার 21,500 আউটপুট হয়েছে, অ্যাকচুয়ালি আউটপুট হয়েছে 21,500 500 কেজিকে আউটপুট করার জন্য আমার কত আমার ম্যাটেরিয়াল ইনপুট দেওয়া দরকার ছিল, তাহলে এটাকে গুণ করতে হবে আমার 21,500 গুণ 1.05, তাহলে 22,575 কেজি। এটা বুঝছেন স্যার? এটা গুণ কেন করলাম স্যার? আগের বার তো ভাগ করছিলাম স্যার। আগের বার ভাগ করছিলাম যেহেতু আমরা আউটপুটের মেজার করছিলাম। যেমন আগের বার করছিলাম যে আমার 1.05 দিলে 1 কেজি বের হয়, এবার বলতেছি আমার 1 কেজি বেরোতে 1.05 লাগে, উল্টা ভাবতেছি। এবার আগের বার ভাবছিলাম যে 1.05 দিলে 1 কেজি বের হয়, এখন ভাবতেছি 1 কেজি বের হয়েছে, এটার জন্য আমার দিতে হইতো 1.05 কেজি। দিছি কত সেটা বের করবো এখন। কথা বলছেন? তাহলে 21,500 কেজি আমার আউটপুট হয়েছে, এটার জন্য আমার দেওয়া উচিত ছিল 1.05 দিয়ে গুণ করেন, তাহলে 22,575 কেজি আমার দেওয়া উচিত ছিল। কিন্তু আমি দিছি কত ইনপুট কত দিছি? 22,880 কেজি। 80 কেজি দিছি কত? 22,880 কেজি দেওয়া উচিত ছিল কত? 22,575 কেজি। সো বিয়ে করলে আমার ইয়ার চলে আসলো যা, ওটা থেকে আমি ওই যে ইনপুট ভ্যালু দিয়ে গুণ করলে 0.0766 গুণ করলে আমার 23 টাকা 38 পয়সা অ্যাডভান্স, এখানেও অ্যাডভান্স ওখানেও অ্যাডভান্স সেম। তারপরে কস্ট পার আউটপুট দিয়ে করতে পারছি, যে কোনো ভাবে করলে হয়ে যাবে। বলেন স্যার অ্যামাউন্ট কি সবসময় যে দুটো সেম হবে? অফকোর্স হবে, কারণ এখানে ক্যালকুলেশন দুই জায়গায় যেরকম আছে, একটা ইনপুট বেশি করছে, একটা আউটপুট বেশি করছেন। কিন্তু এখানে আপনি হিসাব ইয়ার যেটা করছেন, এখানে 22,800 কে আপনি 1.05 দিয়ে ভাগ করছেন, আর এখানে এটা হচ্ছে 22,880 হচ্ছে কি ইনপুট, আর এখানে 21,500 হচ্ছে কি আউটপুট। তাহলে 22,000 এখানে করছি আমরা 22,800 ইনপুট দিলে আমার কত আউটপুট হওয়া উচিত ছিল, আর এখানে করতেছি আমাদের 21,500 ইনপুট আউটপুট হওয়ার জন্য কত কেজি দেওয়া হচ্ছিল, জাস্ট একটু উল্টা। তো উল্টা হলে উল্টা চিন্তা দিয়ে আমরা, এটা হচ্ছে কস্ট পার আউটপুট, এটা কস্ট পার ইনপুট, ওই মেজারমেন্টটা করছি। এটার ক্ষেত্রে 0.085 ছিল প্রাইসিং করলে, আর এটাতে কস্টিং করলে 0.0766 ছিল। সুতরাং এখানে যে ডিফারেন্সটা আছে আউটপুট ইনপুটের ডিফারেন্স, এখানে হচ্ছে ওই কস্টিং এর হিসাবের ওই যেটা বের করছি আমরা, সেটা গুণ করলে একই রকম রেজাল্ট আসতে বাধ্য। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এখানে দুটো সিস্টেমে করে দেখাতে হবে নাকি স্যার আমাদের? না, এনিওয়ান। ঠিক আছে, জি আগাইতে পারি? জি স্যার। এখানে কোনো কমপ্লিকেশন নাই, ভেরি সিম্পল। জাস্ট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। কনসেপ্টটা ছেড়ে কেউ যাবেন না, কনসেপ্টটা ক্লিয়ার করবেন। আমার ক্লাসের পর অবশ্যই রিভিউ করবেন, নাহলে তো এগুলো থাকবে না। হ্যাঁ, থাকবে না। এক্সাম্পল 1টা দেখেন, আরো ক্লিয়ার হবে। Hordu Limited operates a standard costing system. Standard direct material mix. The standard direct material mix to produce 1,000 kilos of output is as follows. Material A, B, C, 3টা material আছে, material grade দাও আছে A, B, C. Input quantity 600, 240 আর কত? 360। স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 1.1, 2.4, 1.5। আচ্ছা, এখন দেখেন, ডিউরিং এপ্রিল দ্য অ্যাকচুয়াল আউটপুট অফ দ্য প্রোডাক্ট ওয়াজ 21,000 কিলো।
কেমন? তাহলে অ্যাকচুয়াল আউটপুট পাইলাম 21,000 কিলো, আর অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস ইউজড টু প্রোডাকশন ওয়্যার এটাও দিছি। তাহলে ম্যাটেরিয়াল এ বি সি তিনটা গ্রেড, কোয়ান্টিটি 14,000, 5,500, 5,500। এখন কি করতে হবে? রিকোয়ারমেন্ট দিচ্ছে কি? ক্যালকুলেট ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্সেস ফর ইচ ম্যাটেরিয়াল গ্রেড অ্যান্ড ইন টোটাল। ইচ ম্যাটেরিয়াল গ্রেড অ্যান্ড ইন টোটাল। আচ্ছা, আর কি বলছে? ক্যালকুলেট ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স ফর ইচ ম্যাটেরিয়াল গ্রেড ইন টোটাল using budgeted weighted average material price per kilo. এটা হচ্ছে using individual price per kilo as the variance valuation base, আর এটা হচ্ছে average material price per kilo as the variance valuation base। দুইটাই কিন্তু সেম রেজাল্ট দিবে, দুইটা দুই সিস্টেমে করে দেখাতে হবে আমাদের। একটা কি বলছে? material mix variance for each material grade and in total using individual material prices per kilo as the variance valuation base. After what's calculate material mix variances for each material grade and in total using the budgeted weighted average material price per kilo as the average variation base. তো ইন্ডিভিজুয়ালটা করি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল করার জন্য আমরা কি করব? আমাদের অ্যাকচুয়াল ইনপুট কত আগে এখানে দেখেন। স্যার রিকোয়ারমেন্ট এ আর বি এর মধ্যে আসলে মূলত একটু মানে দুইটা জায়গায় পার্থক্য। ইউজিং ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল প্রাইসেস আর বি তে বলতেছে ইউজিং বাজেটেড ওয়েটেড এভারেজ ম্যাটেরিয়াল প্রাইসেস। এই কথাটা একটু বুঝিয়ে দিবেন স্যার। এই কথাটা এটা বুঝেন নাই? আচ্ছা, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল প্রাইসেস যেখানে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল প্রাইসেস এখানে স্ট্যান্ডার্ড প্রাইস, যেমন এ স্ট্যান্ডার্ড প্রাইস কত? 1.10, বি এর 2.40, সি এর 1.50। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইস পার কিলো কিলো এ বি সি। আপনি যখন ওয়েটেড এভারেজ করবেন তখন এগুলোকে কোয়ান্টিটি গুণ করে টোটাল কোয়ান্টিটি দিয়ে টোটাল যা হবে প্রাইসকে টোটাল কোয়ান্টিটি গুণ করবেন, ওটার সঙ্গে টোটাল এ টোটাল বি এর টোটাল সি এর টোটাল যোগ করে টোটাল কোয়ান্টিটি ভাগ করলে ওয়েটেড এভারেজটা বেরোবে। তাহলে ওয়েটেড এভারেজটা প্রাইস যেটা হবে সেটা মানে সবগুলো এ বি সি এর প্রাইসকে এভারেজ করলে কত টাকা আসে, কত হয়, একটা ভ্যালু আসবে। আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি 1 2 3টা ভ্যালু আছে, এর একটা প্রাইস, বি এর একটা প্রাইস, সি এর একটা প্রাইস। আর ওয়েটেড এভারেজ করলে ওয়েটেড এভারেজে একটা রেট আসবে। একটু পরে আরো ক্লিয়ার হবে আপনারা। এখন দেখেন আগে আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড প্রপোর্শনটা কত। যেমন স্ট্যান্ডার্ড প্রপোর্শনটা এখানে 600 বলছে 1000 কিলো আউটপুট স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল মিক্স টু প্রোডিউস 1000 কিলোস অফ আউটপুট ইজ অ্যাজ ফলোস। 1000 কিলো আউটপুটের জন্য আমার স্ট্যান্ডার্ড মিক্স হচ্ছে এইটা, ইনপুট কোয়ান্টিটি হচ্ছে এটা, এ দিব 600, বি দিব 240, সি দিব 360। তাহলে কত হয় টোটাল? কত ইনপুট? 1200 হয়। তো 1200 এর মধ্যে এ কত পার্সেন্ট, বি কত পার্সেন্ট, সি কত পার্সেন্ট, এটা আগে হিসাব করে ফেলেন। 50%, 50 20 30 20 30 50 20 30। এটাকে আমাদের স্ট্যান্ডার্ড প্রপোর্শন নাকি অ্যাকচুয়াল প্রপোর্শন? স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে মেইন কথা। আমাদের স্ট্যান্ডার্ড প্রপোর্শনে আমরা অ্যাকচুয়াল ইনপুট 1200 কে যদি ভাগ করি স্ট্যান্ডার্ড প্রপোর্শনে দিলে কি দাঁড়ায় সেটা হচ্ছে তার হিসাব পেলাম। প্রাইসও দেওয়া আছে। হ্যাঁ, এবার আসলে অ্যাকচুয়ালে তাহলে আমাদের এখানে 50%, 20%, 30% এই কথাটা মনে রাখেন বা নোট রাখেন। এবার অ্যাকচুয়াল প্রপোর্শন আমরা কত দিছি? দ্য অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইউজড টু প্রোডাকশন আর এবিসি দিছে 14,000, 5,500, 5,500। মোট কত? মোট ইনপুট কত দিছি টোটাল? 1000 কত? 25,000 25,000। 14,000 যোগ 5,500 যোগ 5,500 তাহলে 25,000। তাহলে এই 25,000 ইনপুটটা আমি যদি স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করে দিই তাহলে কত করে দেওয়া উচিত ছিল? এ কত দেওয়া ছিল, বি কত দেওয়া ছিল, সি কত দেওয়া ছিল? 25,000 এ 50% দেওয়া ছিল নাকি? জি। 20%? 20% বি আর 30% সি। তাহলে আমি হিসাব করি আমার 25,000 যে আমার অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল ইনপুট দিছি এটা 50% মানে কত কেজি? 12,500। 12,500 কেজি। কিন্তু দিছি কত কেজি? 14,000। অ্যাডভার্স এসে না ফেভারেবল এসে? অ্যাডভার্স কত কেজি? 1,500। এটা নোট রাখেন, 1,500 কেজি এতে অ্যাডভার্স এসে। এবার বিতে আসেন। স্ট্যান্ডার্ড আমাদের 25,000 থেকে 20% করলে কত?
5,000 ডিসি কত? 5,500 তাহলে কি হইলো রেজাল্ট কি হলো ডিফারেন্সটা কি? 500 অ্যাডভান্স 500 অ্যাডভান্স। তারপরে এটা রাখেন 500 অ্যাডভান্স। সিতে কত? 30%। কত দাও? 7,500 ডিসি কত? 2,000 ফেভারেবল 2,000 ফেভারেবল। আচ্ছা, এবার আমরা তাহলে কোয়ান্টিটি ডিফারেন্সটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? মিক্স ব্যালেন্সের ভ্যালু করতে হলে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বিগুণ করব। তাহলে আমার 1500 যে ম্যাটেরিয়ালটা 1500 অ্যাডভান্স ছিল, স্ট্যান্ডার্ড প্রাইস কত? 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা গুণ করলে আমার কি আসে? 1650 165 টাকা। 1650 টাকা অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স। বিতে কত আসে? 500 অ্যাডভান্স ছিল, 500 অ্যাডভান্স 2 টাকা 40 পয়সা করে। 2 টাকা 40 পয়সা গুণ করেন 1200 অ্যাডভান্স। সিতে কত? 2000 সাথে 1.50 টাকা 50 পয়সা করে 3000 ফেভারেবল। তাহলে পাইলাম। এখন এ হচ্ছে 1650 অ্যাডভান্স, বি হচ্ছে 1200 অ্যাডভান্স, সি 3000 ফেভারেবল। তাহলে নেট করলে কত হয়? টোটাল কত? 150 1650 যোগ 1200 বিয়োগ 3000। তাহলে ফেভারেবল ছিল 3000, ফেভারেবলটা বেশি 150 ফেভারেবল দেখা যাচ্ছে। এই তো বিষয়টা। 150 অ্যাডভান্স হবে স্যার, অ্যাডভান্স না, অ্যাডভান্স কেন হবে? ফেভারেবল হবে স্যার। সিতে তো ফেভারেবল পার্সেন্ট 3000, সিতে 1 টাকা 50 পয়সা করে 2000 ইউনিট 3000 টাকা ফেভারেবল পার্সেন্ট পান নাই? হ্যাঁ, ফেভারেবল 3000 পেলাম। হ্যাঁ, তারপরে আপনার এ তে পাইছিলেন 1650 অ্যাডভান্স, বি তে 1200 অ্যাডভান্স। জি, এই দুটো যোগ করে এ থেকে বাদ দেন, থেকে বাদ দিলে কত হয়? হ্যাঁ ফেভারেবল 150 ফেভারেবল। এই হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট মেথডে ফেভারেবল মিক্স ভ্যারিয়েন্স বের করলাম। এবার ওয়েটেড এভারেজ মেথডে বের করতে কি করতে হবে? আমরা জানছি ওয়েটেড এভারেজ মেথডের মধ্যে আমার ফর্মুলাটা আবার একটু পড়ে শুনে থাকে, তাহলে ওয়েটেড এভারেজ মেথড করার সময় সুবিধা হবে। ওয়েটেড এভারেজ মেথডে আমরা করার সময় কি করব? অ্যাকচুয়াল ইউসেজ লিখবো, অ্যাকচুয়াল ইউসেজের স্ট্যান্ডার্ড প্রপোর্শন সেটাও লিখবো। এই যে যেভাবে করছি আগের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে ডিফারেন্স ইন কোয়ান্টিটি এটাও করবো একেবারে আগেরটার মতোই, ইন্ডিভিজুয়াল মতোই। এবার 4 নম্বরে গিয়ে একটু আমাদের হিসাব নিকাশ একটু অন্যরকম করতে হবে। যেমন ডিফারেন্স ইন রেট, ডিফারেন্স ইন রেটের মধ্যে আগে ওয়েটেড এভারেজ কস্টটাকে বের করতে হবে আমাদের হিসাব করে। ওয়েটেড এভারেজ কস্ট কত? ওটা থেকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট, ওই যে 1 টাকা 10 পয়সা, 2 টাকা 40 পয়সা, 3 টাকা 60 পয়সা যেটা ছিল, 2 টাকা 40 পয়সা, 1 টাকা 50 পয়সা। এই ইন্ডিভিজুয়াল মেথড, এই ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট থেকে এভারেজ ওয়েটেড এভারেজ কস্ট থেকে বাদ দিব। বাদ দিলে যে ডিফারেন্স থাকবে, কোনোটা বেশি হবে কোনোটা কম হবে, সেই ডিফারেন্সটা এখানে লিখবো। তারপরে ওর সঙ্গে আমরা কোয়ান্টিটি ডিফারেন্স গুণ করে আমরা মিক্স ভ্যারিয়েন্সটা বের করতে পারবো। ক্লিয়ার? তো দেখো কিভাবে করবো সেটা আমরা অঙ্ক মুখোমুখি করে ফেলি। একদম সহজ বিষয়টা, আপনারা আসেন। এখন আমরা দেখেন আমরা আগে ওয়েটেড এভারেজ কস্ট কত সেটা বের করি। তো কি করতে হবে? ওয়েটেড এভারেজ কস্ট স্ট্যান্ডার্ড কস্ট কত? 600। এই যে এখানে বলা আছে 1000 কেজি আউটপুটের জন্য ইনপুট হচ্ছে 600 এ, 240 বি, 360 সি। 600 কেজি গুণ 1 টাকা পয়সা যোগ 240 গুণ 50 পয়সা যোগ 360 গুণ 1 টাকা 50 পয়সা। এই তিনটাকে যোগফলকে যোগ করে আমার এটা টোটালটা কত? 1200 দিয়ে ভাগ করলে আমার ওয়েটেড এভারেজ কস্টটা বের হবে। কেউ বুঝেন নাই বিষয়টাকে আছে কিনা? এরকম ওয়েটেড এভারেজ কস্ট বুঝতে বোঝেন নাই? ওয়েটেড এভারেজ কস্ট কিভাবে করতে হবে দেখেন। ওয়েটেড এভারেজ কস্ট, আমার ওয়েট অনুযায়ী কস্টটাকে এভারেজ করব। এই তো বিষয়টা। যারা বোঝেন নাই তারা শুনেন কিভাবে ওয়েটেড এভারেজ কস্ট বের করতে হয়। ওয়েট অনুযায়ী কস্টটা কত সেটাকে বের করে এভারেজে গড়ে এনে একটা ইউনিট প্রাইস আমাদের ম্যাটেরিয়াল ইনপুট এভারেজ কস্ট কত সেটা বের করতে হয়। তাহলে কত ইনপুট দিলাম ওয়েট অনুযায়ী, যেমন এটাতে দিলাম এ দিছি 600, তাহলে 600 দাম টোটাল কত? 600 গুণ 1 টাকা 10 পয়সা কত হয়? কারণ তো 600 গুণ 1 টাকা 10 পয়সা কত হয়? 660 টাকা। 660 টাকা। বি এর দাম কত হয়? 660 টাকা যোগ রাখেন, 240 গুণ 240 গুণ 2 টাকা 40 পয়সা 576 যোগ করেন 576। স্যার আমার 1 টাকা 50 পয়সা। হ্যাঁ, 360 করে 1 টাকা 50 পয়সা। তারপরে যোগ 360 টাকা
গুণ 1.5 টাকা করে 360 কেজি কত হয়? 540 টাকা। তাহলে টোটাল 540 যোগ করলে কত হয়? 1776 হয়। হ্যাঁ 1776 কে কত দিয়ে ভাগ করব? 1200 দিয়ে। 1200 কেমনে পাইলাম সবাই শুনেন? 600 যোগ 240 যোগ 360 তাহলে কত হয়? 1200 হয়। হ্যাঁ 1200 হয় না? জি স্যার। 1200 হয় বুঝেন না? কেউ আছে কিনা বলেন? কেউ নাই? আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন। তাহলে 1200 কেজি আমরা পেয়ে গেলাম টোটাল কেজি, এবং টোটাল কস্ট কত বের করলাম? টোটাল কস্টকে টোটাল কেজি দিয়ে ভাগ করলাম, তাহলে কত হয়? 1776 কে কত দিয়ে ভাগ করতেছি? 1200 দিয়ে ভাগ করতেছি। টোটাল 1776 কেজি হয়েছে, 1776 কেজি না, 1776 ডলার বোধ হয়েছে না, ডলার হয়েছে। আর ভাগ করবো 1200 কেজি দিয়ে, তাহলে পার কেজিতে আমার কত স্ট্যান্ডার্ড প্রাইস পড়তেছে এভারেজে? 1.48। এটি হচ্ছে ওয়েটেড এভারেজ কি স্ট্যান্ডার্ড কস্ট, তাই তো? ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট বুঝছেন সবাই নাকি বুঝেন নাই? বলেন না প্লিজ। কেউ বুঝেন না? বুঝে নিচ্ছেন স্যার বুঝছি। তাহলে ওয়েটেড কস্ট পেয়ে গেলাম। এবার আসেন আমাদের ভাগাভাগিতে চলে যাই। আমরা ওই ডিফারেন্স ইন কোয়ান্টিটি কত ছিল আমাদের? এ তে, বি তে, সি তে 1500, 500 আর 2000 ছিল না? এই ক্ষেত্রে আমরা অ্যাডভার্স ফেভারেবল এখনো নির্ধারণ করার সময় আসেনি। অ্যাডভার্স আর ফেভারেবল নির্ধারণ করবো আমরা প্রাইস দিয়ে গুণ করার পরে, কারণ প্রাইসটার মধ্যে কিছু কম বেশি হতে পারে। সুতরাং অ্যাডভার্স আর ফেভারেবল এখানে লেখা যাবে না। এখানে শুধুমাত্র আমার ডিফারেন্স ইন কোয়ান্টিটি 1500 প্লাস 1500 প্লাস 500 মাইনাস 2000। এবার আসে না আমাদের ফোর্থ স্টেপের মধ্যে আমরা বলছিলাম যে ডিফারেন্স ইন রেট ইনটু ডিফারেন্স ইন রেট কিভাবে করব? ওয়েটেড এভারেজ অফ স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস ইন্ডিভিজুয়াল মেটেরিয়াল কস্ট। এখন আমরা ওয়েটেড এভারেজ কস্ট কত পেয়েছি? 1.48 পাইছি, আসি না? ওটার থেকে তাহলে আমরা এবার ডিফারেন্স ইন এ তে আমার ছিল 1500, ওটাকে গুণ করব 1.48 থেকে 1 টাকা 10 পয়সা বিয়োগ করলে কত? 0.38। 3.38 টা আমার এভারেজ কস্ট থেকে কি কম না বেশি? বুঝি নাই। হ্যাঁ বুঝেন নাই, গুড। 1.48 টা এভারেজ কস্ট বের করছি না? জি 1.48 টা এভারেজ কস্ট বের করছি। আর ম্যাটেরিয়াল এর দাম কত? 1.10। জি তাহলে ম্যাটেরিয়াল এটা এভারেজ কস্টের থেকে দামটা কম না বেশি? কম স্যার। কম। এখানেই হচ্ছে কি আমাদের মনে রাখার বিষয়টা, আমাদের ওয়েটেড এভারেজ কস্ট থেকে ম্যাটেরিয়াল এর দামটা কম, বিটা ওয়েটেড এভারেজ কস্ট থেকে দামটা বেশি, সিটা ওয়েটেড এভারেজ কস্ট থেকে দামটা বেশি। এখন আমি যদি এটা যদি কম ব্যবহার করি তাহলে আমার কি হবে? অ্যাডভার্স। এই এ তো আমার স্যার ফেভারেবল। কস্ট কম লাগলে ফেভারেবল। কস্ট কম কস্টের জিনিস যদি কম ব্যবহার করি তাহলে আমার কি হবে? লস হবে স্যার। লস অ্যাডভার্স হবে স্যার। এই আস্তে অ্যাডভার্স করে বলতেছেন? কম কস্ট, খরচ কম হবে স্যার। আমরা কম হবে স্যার, এটা ফেভারেবল হবে। কম দামিটা বেশি ব্যবহার করলে ওটা ফেভারেবল বলছিলেন না, কম দামে জিনিসটা আমি বেশি ব্যবহার করলে ফেভারেবল বলছিলেন স্যার। হ্যাঁ বেশি ব্যবহার করলে ফেভারেবল হবে। তাহলে আমার এখানে এটা কি আমি বেশি ব্যবহার করছিলাম না কম ব্যবহার করছিলাম? বেশি ব্যবহার বেশি। তো বেশি ব্যবহার করছিলাম কত? 1500। তাহলে কত টাকা সেভ করলাম? 1.48 থেকে এভারেজ থেকে 1 টাকা 10 পয়সা যদি বাদ দেন তাহলে কত হয়? 0.38 হয় না? 0.38 কে আপনি 1500 দিয়ে গুণ করেন 570। হ্যাঁ 570 টাকা। তাহলে কি ফেভারেবল না অ্যাডভার্স? ফেভারেবল। একটু বুঝছেন কিনা বলেন? একটু যদি বুঝেন তাহলে অঙ্ক বুঝে গেছেন, আর কিছু লাগবে না এখানে ইনশাআল্লাহ। এটা বুঝছেন সবাই? জি স্যার। বুঝছেন না বলেন? মোটামুটি স্যার। মোটামুটি বুঝছেন? মোটামুটি বুঝতেই হবে আপাতত। বাকি তো এখানে মিক্স তো দুইটা সেটা বুঝিনি স্যার। স্যার হ্যাঁ বলেন। ম্যাটেরিয়াল তো এখানে তিনটে ম্যাটেরিয়াল, তো এখানে কি আসতেছি আমি একটা হলো ম্যাটেরিয়াল দিতে, আমি তো এতে গেলাম, এবার বিতে আসবো না, সিও আসবো। কেমন? এ বুঝছি স্যার। এটা বুঝছেন যে আমরা ম্যাটেরিয়ালটা বেশি ব্যবহার করছিলাম, 1500 কেজি বেশি ব্যবহার করছিলাম, কিন্তু এর দামটা এভারেজ থেকে কম বলে আমার এখানে টাকা সেভ হয়েছে, ওই জন্য ফেভারেবল। একটু পর্যন্ত আমরা বুঝছি কিনা? জি। এটা 570, তাহলে এই ম্যাটেরিয়ালে 570 আমার ফেভারেবল পাইলাম। এবার আসেন বিতে। আমার বিতে আমি ব্যবহার করছিলাম বেশি, 500 কেজি বেশি ব্যবহার করছিলাম, তাই না?
জি আচ্ছা 500 কেজি বি এর দামটা কি আমার বেশি না কম? 2 টাকা 40 পয়সা করে বেশি বেশি স্যার বা বেশি কত পয়সা বেশি? কত টাকা বেশি? 92 পয়সা স্যার 92 তাহলে 92 টাকা। এখন 92 পয়সা বেশি দাম বেশি জিনিস আমি ব্যবহার করছি বেশি, তাহলে আমার কি হবে? ফেভারেবল হবে না অ্যাডভার্স? অ্যাডভার্স হবে স্যার অ্যাডভার্স তাহলে 500 কে 92 দিয়ে গুণ করেন, 0.9 দিয়ে গুণ 9 2 দিয়ে গুণ করেন, 0.9 60 টাকা হয় 460 টাকা কি অ্যাডভার্স নাকি ফেভারেবল? অ্যাডভার্স গেল। এবার সিতে আসি। সিতে আমি করছি কি 5500 আমার কি হয়েছে অ্যাকচুয়াল ইনপুট, কিন্তু ব্যবহার করা উচিত ছিল 7500, 2000 আমার কি হয়েছে কম ব্যবহার করছি। প্রাইসের মধ্যে কথা কমে আছে না বেশিতে আছে? বেশি স্যার বেশি আছে। তাহলে এটা কি হবে? স্যার ফেভারেবল, প্রাইস বেশি যেহেতু কম ইউজ করছি ফেভারেবল। প্রাইস বেশি কম ইউজ করছি ফেভারেবল হবে। তাহলে কতটুকু 2000 কে আপনারা কত দিয়ে গুণ করবেন? 40 টাকা হয় স্যার 40 টাকা 0.02 1.02 কিভাবে আসছে বলেন, সবাই শুনে মতো বলেন। স্যার 1.48 থেকে 1.50 মাইনাস করছে 0.02 কারণ সি এর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 1.5 আর আমার এভারেজ ছিল 1.48, তাহলে 0.02 হচ্ছে কি আমার ডিফারেন্স ইন প্রাইস। ওটা দিয়ে আমি ওই কোয়ান্টিটি ডিফারেন্স থেকে গুণ করছি, $40 আমার ফেভারেবল এসেছে। ফেভারেবল কেন এসেছে? আমি কি করছি বেশি দামি জিনিস কম ইউজ করছি। কম ইউজ করছি। তাহলে এবার 570 আর 570 ফেভারেবল আর 40 ফেভারেবল যোগ করে 460 অ্যাডভান্স কে বিয়োগ করেন কত হয়? 150 হয় স্যার 150 টাকা। আগের বার ইন্ডিভিজুয়াল মেথডে করতে তখন কত ছিল? 150। এবারও 150 টাকা হলো, ওভার 10 টাকা হয়েছে। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা রিকার এ রিকার বি টা বুঝলাম। স্যার এখানে একটু পার্সেন্টেজটা একটু বুঝিয়ে দিন স্যার। পার্সেন্টেজ বুঝেন নাই? আচ্ছা এই পার্সেন্টেজ জি বলেন, আবার বলেন স্যার একটু বুঝিয়ে দিন পার্সেন্টেজটা। পার্সেন্টেজ বলছেন যে আপনি মনে হয় উপরেরটা বলছেন যে আমার এখানে কত পার্সেন্টেজ আছে এখানে, তাই তো? যেমন আমার এখানে দেখেন ম্যাটেরিয়াল, এখানে বলছে স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল মিক্স টু প্রোডিউস 1000 কিলোস অফ আউটপুট, মানে 1000 কিলো আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল মিক্স হচ্ছে কি কত? এগুলো ম্যাটেরিয়াল এ বি সি তিনটে দিছে, এগুলো ইনপুট। ম্যাটেরিয়াল এর ইনপুট 600 কেজি, বি এর 240 কেজি, সি এর 360 কেজি। তাহলে 600 যোগ 240 যোগ 360 তাহলে টোটাল কথা 1200। জি স্যার। হ্যাঁ তাহলে 1200 হইলে 1200 তে আমার এ প্রপোর্শন থেকে 600 হইলে 600 ভাগ 1200 ইনটু 100 কত হয়? 50%। করেন জি আপনি? স্যার জি স্যার জি স্যার। 240 বি ভাগ 1200 ইনটু 100 কত হয়? 20%। 360 ভাগ 1200 ইনটু 100% কত হয়? স্যার বুঝছি স্যার। আরে তাহলে এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রপোর্শন। আমি এ দিতে হবে 50% প্রপোর্শন, বি হবে 30%, সি তে 30% প্রপোর্শন, এটা স্ট্যান্ডার্ড। জি স্যার। এটা আমরা এখানে ঠিক করে ফেলবো প্রথমে ইন্ডিভিজুয়াল মেথডে গিয়ে। তারপরে থেকে দিয়ে আমরা অ্যাকচুয়াল ইনপুট কত সেটা আমরা বার করি, যেভাবে করছি আমি। সিটা একটু বুঝাইলে ভালো হতো স্যার। সিটা কোনটা স্যার সি এর অংশটা মানে 2000 মাইনাস আবার এদিকে 0.02 এর ফেভারেবলটা একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা তাহলে আমরা যে এভারেজ মেথডে এভারেজ কস্ট অফ এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড কস্ট বের করছি না 1 টাকা তো 48 পয়সা, একটু বুঝছিলেন? জি স্যার। হ্যাঁ তা আমার সি তে স্ট্যান্ডার্ড প্রাইস 1 টাকা 50 পয়সা না, এখানে দেখেন প্রশ্নে 1 টাকা 50 পয়সা। হ্যাঁ তো আমার যে ওই যে ওয়েটেড এভারেজ দাম করছি তখন ওটার দাম পড়ছিল পার কেজিতে 1 টাকা 48 পয়সা। 1 টাকা 48 পয়সা। আচ্ছা তাহলে সি এর দামটা এভারেজ থেকে বেশি, বেশি 2 পয়সা বেশি, 2 পয়সা বেশি। 2 পয়সা বেশি। 2 পয়সা বেশি। এখন সি এর ব্যবহারটা আমরা কি করছিলাম? আমরা ওই যে অ্যাকচুয়াল মিক্স অনুযায়ী যদি আমরা স্ট্যান্ডার্ড পোর্শনটা এখানে অ্যাকচুয়াল মিক্স ছিল টোটাল 14000 যোগ 5500 যোগ 5500, তাহলে টোটাল হয় 25000 অ্যাকচুয়াল মিক্স ছিল। 25000 এর 30%, সি তো 30% হওয়া উচিত ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে 25000 এর 30% মানে কত? 5000 না 7500। জি স্যার। 25000 এর কি বললাম 30% দিলে 7500। হ্যাঁ ব্যবহার করছি কত? 5500। 5500। তাহলে আমরা কম ব্যবহার করছি কত? 2000 কম ব্যবহার করছি। তাহলে আমার 2000 কম ব্যবহার করছি, এটার দাম বেশি। ফেভারেবল হয়েছে না অ্যাডভান্স হয়েছে? ফেভারেবল হয়েছে। এটা সি এর দাম আমার 2 পয়সা বেশি স্ট্যান্ডার্ড থেকে, সেটা আমি কম ব্যবহার করছি, তাহলে ফেভারেবল না?
জি স্যার। তাহলে 2000 কে আমি দুই পাশে দিয়ে গুণ করেন কত হয়? 40 টাকা ডলার। 40 পয়সা, 40 টাকা হয়। এবার বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে আমি সবগুলো যোগ করলে আমার অ্যাডভার্স ফেভারেবল যোগ করলে আমার 150 ফেভারেবল হয়। তাহলে জি বলেন। স্যার এখানে কনফিউজ ছিল এর ক্ষেত্রে ইউজ করার কথা ছিল 12,000 14,000। বুঝি নাই, আবার বলেন। এর ক্ষেত্রে কম্প্রাইজেশন উপর আমি ফেভারেবল আনফেভারেবল চিন্তা করতেছি। আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারতেছি না, আপনি একটা আবার বলবেন প্লিজ। আমরা কি এখানে প্রাইসের উপর ডিপেন্ড করে ফেভারেবল আনফেভারেবল চিন্তা করতেছি, মানে আমি কোন বেশি ইউজ করছি কম ইউজ করছি সের উপর ফেভারেবল আনফেভারেবল ইউজ করতেছি? না না, বোথ দ্য কেসেস। এখানে তো আপনার কোয়ান্টিটি হিসাব করতে হচ্ছে আপনাকে, না মিক্স ভ্যারিয়েন্স। আপনার ইয়ার মিক্স ভ্যারিয়েন্স থেকে আপনি হিসাব করতেছেন। আপনি এখানে প্রপোর্শন, স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী যা ব্যবহার করছেন, যেটা ব্যবহার করছেন অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী কত ব্যবহার করা উচিত ছিল, সেটাকে ওই ডিফারেন্স থেকে আমি প্রাইসিং এ একটা ভ্যালু করার জন্য স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করছি, বা যোগ বিয়োগ আপনি স্ট্যান্ডার্ড অ্যাভারেজ করতে গিয়ে তো আমি অ্যাভারেজ থেকে ডিফারেন্স দিয়ে গুণ করছি। ডিফারেন্সের মধ্যে কিছু কম বেশি আছে। both the cases are equally required over here. ঠিক আছে কিনা বলেন? কোনো কনফিউশন থাকলে বলেন। টাফ কিছু লাগে, এগুলো সাধারণ মানুষ নিয়মের মতোই, জাস্ট বোঝার বিষয়টা, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলে হবে। ভেরি ইজি। স্যার আমার একটু বোঝার বাকি ছিল স্যার। ওই যে স্টেপ 2 তে ওই যে 50%, 20% আর এই যে 30% যেটা দেওয়া আছে, এটা যদি আমরা ওই অন্যভাবে করি, যেমন 25,000 ইনটু 600 ডিভাইডেড বাই 1200, তাহলে তো ওই একই বের হয় স্যার। বলো তো। হ্যাঁ স্যার, যে আমাদের এই স্ট্যান্ডার্ড যেভাবে ইনপুট কোয়ান্টিটি ছিল, যেমন 600, তারপর 240, 360, তো আমরা টোটাল হলো অ্যাকচুয়াল বেরোচ্ছে 25,000। এই 25,000 কে প্রথম এতে 25,000 ইনটু 600 ডিভাইডেড বাই টোটাল হয় 1200 দিয়ে দিলে ওই আপনার 12,500 হয়। সেম যদি আবার 25,000 ইনটু বেরোবে একই কথা, একই রেজাল্ট। আপনি যেভাবে করেন না কেন, এটা তো সাধারণ বিষয়। আপনি পার্সেন্টেজ করলেও বেরোবে, ওভাবে করলে যেটা বলছে সেটা বেরোতে বাধ্য। ঠিক আছে, পার্থক্য হলো স্যার ভগ্নাংশ আর পার্সেন্টেজ। ভগ্নাংশ করতে যাচ্ছেন আর পার্সেন্টেজ করতে যাচ্ছেন, রেজাল্ট একই হবে। স্যার বলেন। এটা কোশ্চেন স্যার, যে আমরা মিক্স ভেরিয়েন্স স্যার অ্যাকচুয়াল ইনপুট আর অ্যাকচুয়াল ইনপুট এন্ড স্ট্যান্ডার্ড প্রপোর্শন স্যার, এটার মধ্যে যে আমরা অ্যাডভার্স ফেভারেবল বের করছি স্যার, এটা লজিকটা ছুটে গেছে, একটু বলে দেন স্যার। ছুটে গেছে, লজিক ছুটে গেছে, বুঝিনি। আমার প্রশ্নটা স্পেসিফিক করেন একটু স্যার। 1 আর 2 এর মধ্যে যে আমরা যোগ বিয়োগ করে ফেভারেবল, অ্যাডভার্স আর ফেভারেবল বের করছি স্যার, এটা কিভাবে বের করছি ওইটা আর কি, যে অ্যাকচুয়াল ইনপুট আর অ্যাকচুয়াল ইনপুট এন্ড স্ট্যান্ডার্ড প্রপোর্শন। এটা কি রিকোয়ার্ড এতে বলছেন ইন্ডিভিজুয়াল প্রাইস মেথডে? হ্যাঁ স্যার, ওখানে স্যার আমরা যে অ্যাডভার্স আর ফেভারেবলটা বের করছি স্যার, ওইটা ইন্ডিভিজুয়ালে। জি স্যার, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স একেবারে প্রথমেই স্যার, একদম প্রথমে। আচ্ছা, তখন দেখেন আমরা কি করছিলাম, আমাদের এখানে আমি পার্সেন্টেজে যাই, পার্সেন্টেজ হিসাব করতে সুবিধা হয়। আমার ম্যাটেরিয়াল এ লাগে 50%, ম্যাটেরিয়াল বি লাগে 20%, ম্যাটেরিয়াল সি লাগে 30%, এটা স্ট্যান্ডার্ড করছিলাম আমরা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি স্ট্যান্ডার্ডে বলছি কি, আমি ইনপুট স্ট্যান্ডার্ড, এই ইনপুট কোয়ান্টিটি, ইনপুটের 50% এ, 20% বি, 30% সি ইনপুট। হ্যাঁ, তাহলে আউটপুট আমার হবে যা হবে, ঠিক আছে, দেখা যাবে। এখন ইনপুট আমি অ্যাকচুয়ালি দিছি কত, 14,000 যোগ 5,500 যোগ 5,500, টোটাল হচ্ছে 25,000। ঠিক আছে না? জি স্যার। তাহলে 25,000 আমার 25,000 ইনপুট দিলে আমার কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী ইনপুট দেওয়া উচিত ছিল কত? 50% এ, 20% বি, 30% সি। তাহলে 25,000 50% করলে কত হয়? 12,500। 12,500 হয়। কেমন? জি। আর দিছি কত? অ্যাকচুয়ালি দিছি কত? 14,000। 14,000। তাহলে বেশি দিছি না কম দিছি? স্ট্যান্ডার্ড থেকে বেশি দিছি না কম দিছি? বেশি দিছি। স্ট্যান্ডার্ড থেকে আমি বেশি দিছি। তাহলে এই ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড থেকে যখন বেশি দিছি, 14,000 বিয়োগ 12,500, তাহলে 1,500 অ্যাডভার্স ডিফারেন্স ইন কোয়ান্টিটি, অ্যাডভার্স দেখাচ্ছে কোয়ান্টিটিতে, দেখাচ্ছে। বুঝছি স্যার। ওকে, এই হচ্ছে বিষয়, সিম্পল। হ্যাঁ, লাস্ট কি বলছে, সিটা দেখি রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়ালস
yield variance, এখন বলছে ম্যাটেরিয়াল yield variance বের করতে বলছে। তাহলে আমাদের আগে yield এর জন্য আমরা কি করব, প্রথমে ওয়েটেড এভারেজটা করি। আমার আউটপুট যত ছিল 1000 কেজি আউটপুট, আর ইনপুট অনুযায়ী যদি আমরা যদি ভ্যালু করি তাহলে কত হয়, আমার 600 টাকা গুণ 1 টাকা 10 পয়সা, মানে স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট। স্ট্যান্ডার্ড কস্ট মানে কত, এগুলো তো, হ্যাঁ, পার কেজি অফ আউটপুট কত টাকা, আমার 600 কিলো এ, 240 বি কেজি, 360 কেজি সি, এগুলোর দামও দেওয়া আছে। এগুলো আমি দিলে আমার 1000 কেজি আউটপুট হয়। প্রথমে প্রশ্নের 1 নম্বর লাইনে লেখা আছে, দ্য স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল মিক্স টু প্রোডিউস 1000 কেজি কিলোস অফ আউটপুট ইজ অ্যাজ ফলোস। তাহলে 1000 কেজি বের করতে হলে আমার এই এত কেজি ইনপুট দিতে হয়। তাহলে এত কেজি ইনপুটের দাম কত, 600 গুণ 110, 1 টাকা 10, 240 গুণ 1 টাকা 10, 2 টাকা 40, তারপরে 360 গুণ 1 টাকা 50, হ্যাঁ, কত হয়, 17,760 কেজি আমরা টাকা হিসেব করছিলাম, ভাগ 1.776 টাকা পার কেজি। তাহলে এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট না ইনপুট, আউটপুটের 1000 কেজি বের করতে হলে প্রত্যেক কেজিতে আমার স্ট্যান্ডার্ড কস্ট করে 1 টাকা 76 পয়সা করে, 1.776 টাকা করে কস্ট অফ প্রোডাকশন করে, কস্ট অফ আউটপুট পার কেজি 1 টাকা 1.776 কেজি টাকা। এটা ক্লিয়ার? এবার আসেন স্ট্যান্ডার্ড ইয়ার্ড। হ্যাঁ, আমার 25,000 হয়েছিল আমার পুরো ইনপুট, তাই তো? তাহলে আমার 1000 কেজি না, আমাদের যে ওই যে 25,000 যদি ইনপুট দিই, 25,000 কি হিসাব, 25,000 কি ইনপুট দিচ্ছি আমরা, টোটাল কত আউটপুট হওয়া ছিল আমাদের? তাহলে 25,000 গুণ 1000, এই 1200 ইনপুট গুণ 1000, তাহলে আউটপুটটা বের হচ্ছে 25,000 ভাগ 1200, 25,000 ভাগ 1200 গুণ 1000 দিলে আমরা 25,000 টন, 25,000 কেজি ইনপুট দিলে কত আউটপুট হওয়া ছিল সেটা বের হচ্ছে কিনা বলেন? জি স্যার। 25,000 কেজি ইনপুট, তাহলে আমি 1200 কেজি ইনপুট দিলে 1000 কেজি বের হয়, 25,000 ইনপুট দিলে কত কেজি বের হওয়া উচিত ছিল? 20,833। হ্যাঁ, তার মানে 25,000 কে 1200 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলেই তো বের হচ্ছে, তাই নাকি? কত হয় স্যার আউটপুটটা বের হচ্ছে? স্ট্যান্ডার্ড ইয়ার্ডটা বের হচ্ছে। 25,000 ইনপুট দিলে স্ট্যান্ডার্ড কত বের হওয়া উচিত? 20,833.33। কিভাবে পেলাম? 25,000 ইনপুট কে 1200 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করছি, তাহলে 20,833 গুণ 33 কেজি আউটপুট হওয়া উচিত, স্ট্যান্ডার্ড ইয়ার্ড। এটাকে বলে স্ট্যান্ডার্ড ইয়ার্ড। অ্যাকচুয়াল ইয়ার্ড হচ্ছে আমাদের কত বলা আছে প্রশ্নে? 21,000। ডিউরিং এপ্রিল দ্য অ্যাকচুয়াল আউটপুট অফ দ্য প্রোডাক্ট ওয়াজ 21,000 কেজি, মানে 25,000 কেজি দিয়ে আমি 21,000 কেজি বের করছি, কিন্তু স্ট্যান্ডার্ড ছিল আমার 20,833 বের করা হচ্ছিল, কিন্তু বেড়েছে 21,000। তাহলে আমার ডিফারেন্সটা কি, কত? 166.67। হ্যাঁ, মানে 21,000 বিয়োগ 20,800 কত? 33.33 হয় কত? 166.67। কি এটা কি বেশি বের হইলো না কম বের হইলো? ফেভারেবল। তাহলে হ্যাঁ, বেশি মানে ফেভারেবল বের হইলো আমার। হ্যাঁ, এবার স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট কত ছিল আমরা বের করছিলাম? 1 টাকা 1.776 কেজি, 1.776 পার কেজি আউটপুট। স্ট্যান্ডার্ড কস্ট এটা প্রথম যেটা বের করলাম, স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট 1.776 বের করছিলাম না আমরা? জি স্যার। ওটা দিয়ে গুণ করেন ফেভারেবল কে 296 হ্যাঁ, কত? 296 ফেভারেবল। দিস ইজ আওয়ার ইয়ার্ড ভ্যারিয়েন্স। স্যার আমরা এটাকে ইয়েল্ড কেন বলতেছি স্যার? ইয়ার্ড মানে হচ্ছে পরিণামে কি হলো আমার? ইয়ার্ড কি প্রোডাকশন বলে, প্রোডাকশন কত হলো এটাকে ইয়ার্ড বলে। ফলাফলটা কি আসলো? ঠিক আছে, ক্লিয়ার কথাটা? আচ্ছা, আমাদের নামাজের সময় হয়ে গেছে, একটু থাক, আপনারা নামাজটা পড়ে আসি।
হ্যাঁ, নামাজ পড়ে আবার আসতেছি ইনশাআল্লাহ। স্যার এখানে আউটপুটটা বেশি হিসেবে ফেভারেবল আছে তাই না স্যার? জি অবশ্যই আউটপুট বেশি আছে ফেভারেবল আছে। সো আমাদের ব্রেক 5 মিনিট 7 মিনিট, হ্যাঁ আমরা এসে আবার কথা বলবো ইনশাআল্লাহ।
ক্লাস কি শেষ হয়ে গেছে নাকি ভাইয়ারা? না ভাই, ব্রেক চলছে না আমাদের। আসছেন আপনারা? নামাজ আসছেন সবাই? নামাজ পড়ে আসছেন কেউ কেউ বলেন তো, কয়েকজন 2-3 জন বলেন যে হ্যাঁ নামাজ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ। তো এটা মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে কারো? বলেন। এনি কোয়েশ্চেন? এতে কোনো কনফিউশন আছে কারো? আমরা কি জানলাম? ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স গুলা ইন্ডিভিজুয়াল মেথডে জানলাম, কিভাবে করছি আমরা। আবার একটু রিভিউ করে আসি প্রথম থেকে, যে আমাদের ইন্ডিভিজুয়াল মেথডটা আমরা কিভাবে করা উচিত ছিল এবং কিভাবে করছি। যে প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল মেথডের মধ্যে অ্যাকচুয়াল ইনপুটটাকে এই ম্যাটেরিয়াল বি টোটাল লিখলাম, তারপরে অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন, সেটা কিভাবে বের করতে হয় প্রপোর্শন বের করলাম। বের করার ডিফারেন্স ইন কোয়ান্টিটি, ইন্ডিভিজুয়ালি কত কত ডিফারেন্স, তারপরে ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করলাম, গুণ করার পরে মিক্স ব্যালেন্সটা পেলাম। ঠিক একইভাবে ওয়েটেড এভারেজ মেথডে কি পেলাম? ওয়েটেড এভারেজে গিয়েও আমরা অ্যাকচুয়াল ইউসেজ কত কেজি ম্যাটেরিয়ালে, কত কেজি ম্যাটেরিয়াল বি, টোটাল কত, সেই টোটালটাকে আমরা স্ট্যান্ডার্ড প্রপোর্শনে ভাগ করে অ্যাকচুয়াল ইউসেজ ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন কত হওয়া উচিত ছিল সেটা বের করলাম। বের করার পরে ডিফারেন্স ইন কোয়ান্টিটি, অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাটেরিয়াল কত, ম্যাটেরিয়াল বি কত, তারপরে স্ট্যান্ডার্ড ইন রেট, স্ট্যান্ডার্ড রেটটা অ্যাভারেজ, ওয়েটেড এভারেজ কস্ট, স্ট্যান্ডার্ড কস্টে বের করে ওটা থেকে ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল কস্ট বাদ দিলাম, বাদ দিয়ে ডিফারেন্স ইন কস্টটাকে রেট দিয়ে গুণ করলাম, গুণ করার পরে ম্যাটেরিয়াল গুণ করলাম, ম্যাটেরিয়াল বি কে গুণ করলাম, করার পরে মিক্স ব্যালেন্সটা পেয়ে গেলাম। এটা ছিল আমাদের ইন্ডিভিজুয়ালে এবং অ্যাভারেজে। ইয়ার্ডের মধ্যে তাই ইয়ার্ড ব্যালেন্সে কি করছি? স্ট্যান্ডার্ড ইয়ার্ড বের করছি, কত স্ট্যান্ডার্ড অনুযায়ী কত কেজি ইনপুট দিলে কত কেজি আউটপুট হওয়া উচিত, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইয়ার্ড। তারপরে অ্যাকচুয়াল ইয়ার্ড বের করতে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যে আমার এত কেজি আউটপুট হচ্ছে আমার, তাহলে ওই যে ডিফারেন্স ইন ইয়ার্ড ভ্যারিয়েন্স অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ড সঙ্গে ডিফারেন্সটা বের করছি। বের করার পরে আমরা স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে গুণ করছি আউটপুট দিয়ে, অথবা ইনপুট টার্মে করতে পারি, আউটপুট টার্মে করতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড ইয়ার্ড অফ অ্যাকচুয়াল ইনপুট, স্ট্যান্ডার্ড ইয়ার্ড অফ অ্যাকচুয়াল ইনপুট এবং ইয়ার্ড অ্যাকচুয়াল ইয়ার্ড, ওইটার ডিফারেন্সকে স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট আর ইনপুট দিয়ে গুণ করলে আমার ইয়ার্ড ব্যালেন্সটা পেয়ে যাচ্ছে। তো দুটো জিনিস করলাম আমরা মোটামুটি। এক্সাম্পল 1টা করে এখানে আর কোনো প্রশ্ন আছে কারো? এখানে বোঝার কোনো অসুবিধা আছে? হ্যালো, আছেন আমার সঙ্গে আপনারা? স্যার ইএল ভেরিয়েন্সটা স্যার যদি ইনপুটের মাধ্যমে করতাম তাহলে কেমনে করতাম? না, ইনপুট আউটপুট দরকার নাই এখানে। এখানে আমাদের তো ইয়ার ভ্যারিয়েন্স আমরা যেভাবে করছি, আমাদের যে ইয়ার 25,000 যেটা আছে ওটাকে আমরা কত স্ট্যান্ডার্ড ইয়ার কত হওয়া ছিল স্ট্যান্ডার্ড ইয়ার দিয়ে বের করছি। স্ট্যান্ডার্ড ইয়ার অ্যাকচুয়াল ইয়ার। স্যার ইনপুট দিয়ে করলেও রেজাল্ট সেম আসে? কিভাবে আসে বলেন, তাহলে আপনি আনসারটা দেন আপনি। স্যার ওই যে আগের যে অঙ্কটা করছি ওই অনুযায়ী স্যার ইনপুট দিয়ে করতে হবে। 1000 স্যার এখানে যে পার কেজি আউটপুটটা আছে এখানে হচ্ছে 1000 এর জায়গায় 1200 দিয়ে ভাগ করতে হবে। ওটা উল্টা করবেন? জি স্যার, উল্টা করবেন। সো একই কথা, মোটামুটি কনসেপ্ট হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ইয়ার্ড এবং স্ট্যান্ডার্ড ইয়ার্ড এবং অ্যাকচুয়াল ইয়ার্ড এবং ডিফারেন্স থেকে আমরা স্ট্যান্ডার্ড কস্টে গুণ করব। দ্যাটস দ্য সিম্পল ফর্মুলা। এরপর আপনি যেভাবে কাউন্ট করেন সবটা আগে তাহলে ইউজিং মিক্স অ্যান্ড ইয়ার্ড ভ্যারিয়েন্স। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে মিক্স ভ্যারিয়েন্সেস might be calculated when there is a mix of 2 or more items and the mix is regarded as controllable by management. Controllable কিনা এই কথাটা কিন্তু আগেও আমাদের আসছে। কন্ট্রোলেবল কি প্রিন্সিপাল,
হ্যাঁ, তো কন্ট্রোলেবল কিনা। 2 or more materials might be used in making a product or providing a service. If standard costing is used and the mix of the materials is seen as controllable, a materials mix variance and a material yield variance can be calculated. These provide a further analysis of the material usage variance. 2 or more different types of labor might be used to make a product or service. If standard costing is used and the labor mix in the beam is seen as controllable, jodi controllable hoy, a labor mix variance and labor yield variance can be calculated. These provide a further analysis of the labor efficiency variance. If the mix cannot be controlled, এই কথাটা ইম্পর্টেন্ট, if the mix cannot be controlled, যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমি মিক্সটা করলাম ওটার মধ্যে আমি আমার ম্যানেজমেন্টে কন্ট্রোল নাই, আমি কন্ট্রোল করতে পারবো না, তাহলে it is inappropriate to calculate a mix and yield variance. Instead, a usage variance should be calculated for each individual material, or an efficiency variance should be calculated for each individual type of labor grade. তাহলে মিক্স ভ্যারিয়েন্স কখন করব? ইয়ার ভ্যারিয়েন্স মিক্স ভ্যারিয়েন্স কখন আমরা ক্যালকুলেশন করব? যখন আমরা কন্ট্রোল করতে পারবো না। ভ্যারিয়েন্স গুলো বের করে আমরা আমাদের যে কন্ট্রোল, আমাদের যদি হাতে একটা কন্ট্রোল করার মতো অবস্থা থাকে, আর যদি কন্ট্রোল করার মতো অবস্থা না থাকে, আমরা যদি রেক্টিফিকেশন করতে না পারি, তাহলে ওইটাতে যাওয়ার দরকার নেই। আমরা লেবারের, আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউসেজ ভ্যারিয়েন্স এবং ওই যে লেবারের ক্ষেত্রে efficiency variance calculation করলেই আমরা কাজটা আমাদের করতে হবে। In other hands, if the mix cannot be controlled, the usage or efficiency variance should not be analyzed into a mix and yield variance. তার মানে mix এবং yield variance শুধু আমরা পাইলাম কোথা থেকে? ইউসেজ, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউসেজ ভ্যারিয়েন্স থেকে, লেবারের ক্ষেত্রে আমাদের efficiency variance থেকে ভেঙে ভেঙে আমরা মিক্স ভ্যারিয়েন্স বের করছি, একাধিক প্রোডাক্টের ক্ষেত্রে, একাধিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বা একাধিক লেবারের ক্ষেত্রে। সেজন্য if the mix cannot be controlled, যদি মিক্সটা যদি আমরা কন্ট্রোল করা না যায়, তাহলে the usage of efficiency variance should not be analyzed anymore into a mix and yield variance. এটা আমরা অ্যানালাইজ করার দরকার নেই। সো এটা থিং স্যার, এটা কন্ট্রোল আসেন। জি বলেন স্যার। এটা মানে আনকন্ট্রোলেবল বলতেছে যে স্যার, মানে স্যার কখন এটা মানে আমি বুঝবো যে কন্ট্রোল করা যাচ্ছে না? এখানে তো আমাকে কস্ট আর কোয়ান্টিটি তো স্যার ইকুয়াল ভাবে দিয়ে দিচ্ছে, তাহলে স্যার এটা তো কন্ট্রোল করা যাচ্ছে, তাহলে স্যার মানে কখন এটা আনকন্ট্রোলেবল? অনেক সময় কন্ট্রোলেবল না, অনেক সময় মনে করেন এমন পরিস্থিতি যে আপনি একটা কন্ট্রোল করতে পারবেন না, আপনার সিচুয়েশনটা, এনভায়রনমেন্টটা আপনাকে কন্ট্রোল করার মতো অবস্থা নাই। ফর এক্সাম্পল, ম্যাটেরিয়াল আপনি যেটা ইউজ করতেছেন, ওই ম্যাটেরিয়ালটা আপনি ওটা চেয়ে কম বা বেশি ইউজ করতে মতো অবস্থা নেই, আপনার কন্ট্রোল করতে পারতেছেন না, মিক্সটা আপনি হিসাব করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন। এরকম অনেক সিচুয়েশন, প্র্যাকটিক্যাল সিচুয়েশন হতে পারে, কন্ট্রোলেবল না। আপনি এটা ভ্যারিয়েন্সটা বের করলেন কিন্তু ভ্যারিয়েন্স থেকে রেক্টিফিকেশন করতে পারলেন না, ওটা হচ্ছে আনকন্ট্রোলেবল সিচুয়েশন। আর ভ্যারিয়েন্সটা বের করছেন এবং ওটা রেক্টিফিকেশন করতে পারতেছেন, তাহলে কন্ট্রোলেবল সিচুয়েশন। তাহলে যদি আপনার আনকন্ট্রোলেবল সিচুয়েশন হয়, যে সিচুয়েশন হোক না কেন, আপনার প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে আপনার যদি এটা আনকন্ট্রোলেবল সিচুয়েশন হয়, তাহলে ওটা, আর আনকন্ট্রোলেবল হলে ওটা হিসাব করার দরকার কি? টাইম এন্ড বেস্ট, এফোর্ট বেস্ট হবে আর কি। তো এবার হচ্ছে আমাদের মিক্স এন্ড ইয়ার্ড, লেবার মিক্স ভ্যারিয়েন্স একই রকম, আমাদের যেটা আছে এক্স্যাক্টলি সেম। লেবার মিক্স ভ্যারিয়েন্স এবং লেবার ইয়ার্ড ভ্যারিয়েন্স একই রকম, ম্যাটেরিয়ালের মতোই। The labor mix variance arises when the mix of labor used differs from the predetermined mix included in the calculation of the standard cost of an operation. If the mixture is varied so that a larger than expected proportion of higher grade labor is used, there will be an adverse variance. When a larger than expected proportion of lower grade labor is included in the mix, then a favorable variance award. আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা করছিলাম ঠিক একই রকম কনসেপ্টে এখানেও তাই। যদি আমার লেবার মিক্সে, যদি আমার লার্জার দেন এক্সপেক্টেড প্রপোর্শন অফ হায়ার গ্রেড লেবারের রেটটা বেশি আর লোয়ার গ্রেড লেবারের রেটটা কম, তো আমি যদি লেবার মিক্সিং এর মধ্যে যদি আমি হায়ার গ্রেডের যে প্রপোর্শনটা আছে সেটা যদি আমি লার্জার প্রপোর্শনে করি, if a larger than expected proportion of higher grade of labor is used, there will be an adverse variance. বেশি দামের, বেশি রেট দিয়ে আমি লেবার ইউজ করছি, বেশি ইউজ করছি, তাহলে আমার অ্যাডভান্স ভ্যারিয়েন্স দেখাবে। আর আমি কম দামি লেবার, লোয়ার গ্রেড লেবার, when a larger than expected proportion of lower grade labor, আমি লোয়ার গ্রেড লেবার যদি বেশি ইউজ করি, তাহলে কি হবে? আমার ফেভারেবল ভ্যারিয়েন্স করবে। এটা হচ্ছে লেবার মিক্স এর একই রকম কনসেপ্ট, লজিক সেম। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যা করছে লেবার মিক্সের ক্ষেত্রে, লেবার মিক্স ভ্যারিয়েন্সের ক্ষেত্রে তাই হবে, সেম লজিক। আর ইয়াল ভ্যারিয়েন্স কি হবে?
The labor yield variance arises when there is a difference between the standard output for a given level of output. ম্যাটেরিয়াল ক্ষেত্রে যেটা করছিলাম ইনপুট এবং আউটপুটের যে মেজারমেন্টটা করছিলাম ঠিক এখানেও তাই যে লেবারের ক্ষেত্রে তাই ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড আউটপুট ফর এ গিভেন লেভেল অফ ইনপুট মেজার্ড ইন টার্মস অফ আওয়ার যেহেতু লেবার সেটা মেজার করবো ইন টার্মস অফ আওয়ার অ্যান্ড দ্য অ্যাকচুয়াল আউটপুট অ্যাটেইন এবং অ্যাকচুয়াল আউটপুট ওই শ্রম ঘন্টা দিয়ে অ্যাকচুয়ালি আমি কত পাইছি এবং কত হওয়া হচ্ছিল এটার ডিফারেন্স হচ্ছে লেবার ইয়ার্ড ভেরিয়েন্স তো এটাকে আবার ভ্যালু করতে পারি আমরা স্ট্যান্ডার্ড প্রাইস দিই আর ক্যালকুলেশন দিস are calculated in exactly the same way as the material mix and yield variances, except that the situation will involve different grades of labor instead of different types of material. ঠিক আছে? So একই রকম same concept same জিনিস এখানে কোনো ডিফারেন্স নাই এগুলা একই রকম ওই যে ফরম্যাটটা একই রকম অ্যাকচুয়াল আওয়ার্স স্কিল লেবার আওয়ার্স আনস্কিল লেবার আওয়ার্স স্কিল লেবার আনস্কিল টোটাল কত লেবার টোটালটাকে আমি আমার অ্যাকচুয়াল আওয়ার্স ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী ভাগ করব ভাগ করে অ্যাকচুয়াল আওয়ার্স এই যে অ্যাকচুয়াল আওয়ার টোটাল যেটা পাইলাম অ্যাকচুয়াল আওয়ার্স টোটাল যেটা পাইলাম অ্যাকচুয়াল আওয়ার টোটালকে আমার প্রপোর্শন অনুযায়ী স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী ভাগ করলাম অ্যাকচুয়াল আওয়ার্স ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যা করছিলাম ঠিক তাই ভাগ করার পরে ডিফারেন্স ইন কোয়ান্টিটি কত বিয়োগ করে বের করলাম করার পরে স্ট্যান্ডার্ড দিয়ে গুণ করলাম গুণ করার পরে মিক্স ভ্যারিয়েন্স পেয়ে গেলাম আর ওয়েটেড এভারেজ তো তাই সেম এই যে অ্যাকচুয়াল আওয়ার এটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথডে অ্যাকচুয়াল আওয়ার কত ছিল টোটালটাকে আমি আমার অ্যাকচুয়াল আওয়ার্স ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শন বের করলাম তারপর ডিফারেন্স ইজ কোয়ান্টিটি বা আওয়ার্স বলতে পারেন এখানে বের করলাম বের করার পর ডিফারেন্স ইন রেট ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড রেট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে করছিলাম ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ম্যাটেরিয়াল প্রাইস এখানে রেট বলছে যেহেতু লেবার ওয়েটেড এভারেজ স্ট্যান্ডার্ড রেট বিয়োগ ইন্ডিভিজুয়াল লেবার রেট তাহলে যেটা বেশি কম বেশি এগুলা গুণ করলাম স্ট্যান্ডার্ড স্কিলের সঙ্গে আর স্কিলের সঙ্গে যেটার সঙ্গে যেটা লাগে গুণ করে দিয়ে আমার মিক্স ব্যালেন্স পেয়ে গেলাম এটা হচ্ছে এভারেজ মেথড সো সেম জিনিস এখানে আপনার ডিফারেন্স নাই ইয়ার ভ্যালু তাই ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ইয়ার কম্পেয়ার দিস টু অ্যাকচুয়াল ইয়ার ডিফারেন্স ইন দ্য ইয়ার ভ্যারিয়েন্স ইন দ্য ফিজিক্যাল টার্মস টু এক্সপ্রেস দ্য ভ্যারিয়েন্স ইন ফিনান্সিয়াল টার্মস we multiply the standard cost one thing to be careful of however is that the yield variance considers outputs so that standard cost is the standard cost per kg of output. This gives the yield variance in financial terms. Standard year of actual hours. Number 2 te actual year. Tale eta difference ber kora pore into standard cost per kg of per hour of output hobe ekhane kg hobe na গুণ করলে যাই হয় তাই আর so এটা হচ্ছে yield variance labor year variance so these are things এবার এটা টাচ করে ফেলি আমার মনে এটা হয়ে যাবে আজকে ছোট আছে সেলস মিক্স এন্ড কোয়ান্টিটি সেলস মিক্স এন্ড কোয়ান্টিটি আপনারা কি আমার সঙ্গে আমার কথা শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার শুনতে পাচ্ছি স্যার ঠিক আছে এটা আমরা আজকে কভার করি তাহলে দেখি ইনশাআল্লাহ আমাদের সময় এখনো আছে কিছু হয়ে যাবে আশা করি সেলস মিক্স থেকে the sales volume variance can be analyzed into mix and quantity components using the same logic encountered in regard to material usage and labor efficiency variance. Material usage variance এবং material labor efficiency variance যেটা বের করছিলাম সেই একই লজিকে আমরা সেলস ভলিউম ভ্যারিয়েন্সটাকেও অ্যানালাইজ করতে পারি ইনটু মিক্স এন্ড কোয়ান্টিটি কম্পোনেন্টস সেলস মিক্স ভ্যারিয়েন্স সেলস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স সেটা কিরকম ইলাস্ট্রেশন দিলে বুঝবেন a business sells two products x and y details for the current period as follows তাহলে স্ট্যান্ডার্ড মিক্স x এ দুইটা দিবে y এ তিনটা দিবে টোটাল আমি সেল করব স্ট্যান্ডার্ডে 5টা আর x এর প্রাইস হচ্ছে কেমন 5 টাকা করে y এর প্রাইস 6 টাকা করে এভারেজ প্রফিট বের করতে এখানে কিভাবে করব টোটাল 5টা মধ্যে দুইটাকে 5টা x দুইটাকে বিক্রি করলে 5 টাকা করে করলে 5.10 যোগ y এর তিনটা 6 টাকা করে প্রফিট 3 6 18 টাকা তাহলে 2 গুণ 5 দুইটি যোগ করলে 2 গুণ 5 যোগ 3 গুণ 6 দুটো যোগ করলে 5 দিয়ে ভাগ করলে 5 টাকা 60 পয়সা এবং 5 দুগুণে 10 3 6 18 10 টাকা 28 টাকা 28 থেকে 5 দিয়ে ভাগ করলে 5 টাকা 60 পয়সা এভারেজ প্রফিট স্যার এটা তো স্ট্যান্ডার্ড প্রফিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড সেলস মিক্স এন্ড স্ট্যান্ডার্ড প্রফিট এবং এভারেজ প্রফিটটা বের করে দিচ্ছি এখন বলতেছে বাজারের সেলস বা স্ট্যান্ডার্ড সেল বা আমার এস্টিমেটেড সেলস কত ছিল 200 ইউনিট সেল করব x এবং 300 ইউনিট সেল করব y অ্যাকচুয়ালি কি করছি 180 ইউনিট সেলস করছি x
310 ইউনিট সেল করছি ওয়াই। হ্যাঁ, এখন আমাকে বলতেছে যে রিকোয়ার্ড ক্যালকুলেট দ্য সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স। Sales quantity, profit variance, or calculate sales mix profit variance using the individual method. Calculate the sales mix profit variance using the weighted average method. So আমরা আগে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স দেখি। হ্যাঁ, সেলস কোয়ান্টিটি ওভারঅল আমাদের কত হয়? সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স না। দেখেন আমার অ্যাকচুয়াল যদি আমরা ওভারঅল দেখি, ওভারঅল দেখলে আমাদের এখানে ভ্যারিয়েন্স কত হয়ে যায়? এখানে 2 টাকা 20 ইউনিট। এখানে এক্স 20 ইউনিট কি করছি আমরা? বাজেট থেকে সেলস, বাজেট 200, অ্যাকচুয়াল 180। তাহলে 20 ইউনিটের ডিফারেন্স অ্যাডভার্স, 20 ইউনিট অ্যাডভার্স সেল হয়েছে। আচ্ছা, আর হচ্ছে আমার 20 ইউনিট অ্যাডভার্স সেলে আমার 5 টাকা করে আমার প্রফিট ছিল, প্রফিট স্ট্যান্ডার্ড ছিল। তাহলে কত অ্যাডভার্স? এক্স এর ক্ষেত্রে 100। ওয়াই এর ক্ষেত্রে কি হয়েছে? 300 ছিল, 310 করছি, 10 টাকা 10 ফেভারেবল। প্রফিট ছিল 6 টাকা করে, 6.60 ফেভারেবল। তাহলে এক্স এর ক্ষেত্রে 100 টাকা অ্যাডভান্স, ওয়াই এর ক্ষেত্রে 60 টাকা ফেভারেবল। তাহলে ওভারঅল সেলস ভলিউম প্রফিট ভ্যারিয়েন্স হিসেবে আমার কত? 40। হ্যাঁ, এই যে $40 সেলস ভলিউম প্রফিট আছে, এটাকে আমরা স্প্লিট করে ফেলতে পারি দুই ভাগে। একটা হচ্ছে সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে আমাদের মিক্স ভ্যারিয়েন্স। এখন দেখেন সেলস মিক্স ভ্যারিয়েন্স, সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স তাহলে কিভাবে করবো? এখন অ্যাকচুয়াল ইউনিট কত? অ্যাকচুয়াল ইউনিট মাইনাস বাজেটেড ইউনিট। অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে আমার 180 যোগ 310। অ্যাকচুয়ালি কত? হ্যাঁ, বাজেট কত ছিল? হ্যাঁ, 490। বাজেট 500। তাহলে আমার অ্যাকচুয়াল ইউনিট আর বাজেটের মধ্যে পার্থক্য কত হয়েছে? কত ইউনিট? 10 ইউনিট। 10 ইউনিট। 10 ইউনিট থেকে আমার অ্যাডভান্স কম করছি, 10 ইউনিট কম করছি। এভারেজ প্রফিট ছিল আমার 5 টাকা 60 পয়সা করে। হ্যাঁ, তাহলে আমি টোটাল কম করছি অ্যাডভান্স আমার 5 টাকা 60 পয়সা গুণ 10 ইউনিট, তাহলে 56 টাকা। 56 টাকা আমার অ্যাডভান্স হয়েছে কি? সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স 560 টাকা হয়েছে। এখন আমরা মিক্স ভ্যারিয়েন্স যদি যাই, হ্যাঁ, সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স 56 টাকা অ্যাডভান্স পেয়ে গেলাম। মিক্স ভ্যারিয়েন্স জানা, এবার ক্যালকুলেট মিক্স ভ্যারিয়েন্স ইন ইন্ডিভিজুয়াল মেথড। মিক্স ভ্যারিয়েন্সের মধ্যে আমরা কি করবো? এবার মিক্স করে দেখবো যে আমাদের কি অবস্থা হয়। তাহলে এক্স এর ক্ষেত্রে আমার 490 যে আমি বিক্রি করছি, অ্যাকচুয়ালি আমার প্রপোর্শন ছিল কত? আমার সেলস প্রপোর্শন এখানে কত? মনে করেন 2 যোগ 3 মানে 5। তাহলে আমার 500তে হওয়া উচিত ছিল কত? প্রপোর্শনে 40%। তাহলে 180 ইউনিট আমার হচ্ছে 180 ইউনিট অ্যাকচুয়াল এবং 310 ইউনিট ওয়াই না, মোট 490। 490 এর আপনার 40% কত? মানে আমার স্ট্যান্ডার্ড মিক্স কত? স্ট্যান্ডার্ড মিক্স থেকে 40% হওয়া উচিত আমার 196। তাহলে স্ট্যান্ডার্ড মিক্স অনুযায়ী 490 যে অ্যাকচুয়ালি ইউনিট বিক্রি করছি, স্ট্যান্ডার্ড মিক্স অনুযায়ী আমার হওয়া ছিল 196। 490 গুণ 40%, আবার 490 গুণ 60% হলে কত? 60% হলে 294। তাহলে 490 কে আমি স্ট্যান্ডার্ড মিক্সে হলে কত হইতো সেটা বের করলাম। আর করছি কত? অ্যাকচুয়াল মিক্স এক্সএফএসি কত? 310। 180 310। 180 থেকে 196 থেকে 180 বাদ দেন, 16 অ্যাডভার্স। আর ওয়াই তে 294 ছিল আমার, 310 হইছে, তাহলে ফেভারেবল হইছে 16। তাহলে ওখানেও 16 কি হইছে? ফেভারেবল অ্যাডভার্স ফেভারেবল হইছে। আচ্ছা, তাহলে আমার এক্স এ আমার প্রফিট ছিল কত টাকা? 5 টাকা করে ছিল। 5 টাকা। তাহলে অ্যাডভার্স 16 টাকা, 5 টাকা দিয়ে গুণ করলে 516 80 টাকা অ্যাডভার্স। এটা ছিল আমার মিক্স। হ্যাঁ, আর এ ওয়াই এর মধ্যে 16 ফেভারেবল ছিল 6 টাকা করে,
96 ফেভারেবল, তাহলে এক্স এর 80 টাকা ফেভারেবল, ওয়াই এর 96 টাকা ফেভারেবল, তাহলে যোগ বিয়োগ করলে অ্যাডভান্স বেশি নাকি ফেভারেবল বেশি? ফেভারেবল বেশি। টোটাল করলে 16 ফেভারেবল। এক্স এন্ড ওয়াই টোটাল করেন, ওয়াই তে এক্স এ 80 টাকা অ্যাডভান্স, তাহলে আমার টোটাল করলে আমার অ্যাডভান্স না ফেভারেবল হবে? স্যার ফেভারেবল 16 হয় তো। ফেভারেবল ফেভারেবল 16 হবে, কারণ ফেভারেবল ওয়াই এ 96 এসে এক্স এসে 80, তাই তো? তাহলে আমার 16 টাকা ফেভারেবল হচ্ছে এখানে। এটা হচ্ছে কি আমার ইন্ডিভিজুয়াল ইউনিট মেথডে সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স বের করা। আর যদি আমরা স্ট্যান্ডার্ড মিক্স এভারেজ যাই, স্ট্যান্ডার্ড মিক্সের 196 আর 294 কোথা থেকে আসলো স্যার বুঝি নাই। পার্সেন্টেজ দিয়ে করছে স্যার আমি বলবো, আমরা আগে করছি। আচ্ছা, আমার এই দেখেন মিক্সটা দেখেন, মিক্স দেখছেন কিনা? স্ট্যান্ডার্ড যিনি প্রশ্ন করছিলেন আমার প্রশ্ন কথা কই, কথা বলো না, নাই উনি এখন? আচ্ছা আমি বলেছি আপনারা রেসপন্স করছেন না। হ্যালো, আমি কি আসি আপনার সঙ্গে নাকি নাই? আমরা স্যার আছেন স্যার, আমরা শুনছি স্যার। আছেন স্যার, আছেন। এটা বুঝতে পারছেন স্যার, সি নাম্বারটা বুঝান, F3 টাইম হয়ে যাচ্ছে। সমস্যা হয়েছিল, বোঝা যায় নাই স্যার। এই 196 294 কোথা থেকে আসছে স্যার বুঝি নাই। 180 280। এই যে দেখেন এখানে আমরা স্ট্যান্ডার্ড মিক্সটা প্রপোর্শন বের করছি। মোট স্ট্যান্ডার্ড মোট টোটাল আমরা স্ট্যান্ডার্ড ছিল 5টা বিক্রি করলে 2টা এক্স বিক্রি করবো, 3টা ওয়াই কে বিক্রি করবো, তাহলে প্রপোর্শন স্ট্যান্ডার্ড মিক্স প্রপোর্শন থেকে 40% এক্স 60% ওয়াই। এখন আমি বিক্রি করছি মোট 490, 100 অ্যাকচুয়ালি 180 এক্স 310 ওয়াই, 380 180 যোগ করলে 490 হয়। আমার 490 এর মধ্যে আমার 40% করলে কত হয়? 196 হয়। আর 490 এর 60% করলে হয় 294। এখান থেকে পাইছি, এবার বুঝছেন কিনা? স্যার ল্যাবরের এখানে যত বেশি হবে তত ফেভারেবল হবে স্যার। অ্যাকচুয়াল সেলসটাকে আমি করছি কি, আমরা স্ট্যান্ডার্ড প্রপোর্শন অনুযায়ী ভাগ করে দেখছি কত হওয়া ছিল। 490 তে বিক্রি করছি, এই 490 বিক্রি করলে আমার কত এক্স হওয়া উচিত, কত ওয়াই হওয়া উচিত অ্যাজ পার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মিক্সিং রেশিও ডিস্ট্রিবিউশন, তো ডিস্ট্রিবিউশন কত হওয়া উচিত ছিল সেটাই। স্যার 490 স্যার স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা 490 40%। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হলে কি হবে বলেন, অন্য কেউ বলেন। স্যার অ্যাকচুয়ালটা থেকে অ্যাকচুয়ালি বেশি হতে পারে তো, অসুবিধা কি আছে? অসুবিধা নাই, এখানে বেশি কিছু না। না স্যার এটা বলতেছি না, মানে বলতেছিলাম যে স্যার মানে আমাদের এখানে এক্স এর ক্ষেত্রে অ্যাকচুয়ালটা বেশি হলে এক্স এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কম হয়েছে, তাহলে এটা অ্যাডভার্স। আর ওয়াই এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হয়েছে, এখানে ফেভারেবল। স্যার এখানে কি খরচ কম বেশি হচ্ছে ব্যাপারটা এটা মানে না, কোয়ান্টিটি। স্যার এটা তো সেলস, এখানে তো খরচের বিষয় না। The quantity, sales quantity, sales volume. স্যার সেলস কোয়ান্টিটি বেশি হচ্ছে, খরচটা বেশি হচ্ছে না? খরচ কেন আসতেছে কেন আবার? সেলস তো আমার ইনকাম, এটা তো কোয়ান্টিটি হিসাব, খরচ কেন আসবে? আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে যে সেলস তো আমার ইনকাম, আবার আমার এখানে ওই যে প্রফিটের বিষয়, প্রফিট দিয়ে আমি প্রফিট দিয়ে এটাকে ভ্যালু করতেছি প্রফিটটা দিয়ে, প্রফিটটা আবার আমি ইন্ডিভিজুয়াল প্রফিট দিয়ে করতেছি, মানে হচ্ছে আমার যতটুকু সেলস করা এবার এখন যে আমরা জি স্যার বুঝছি স্যার, এটা গেল আমরা সেলস মিক্স ইন্ডিভিজুয়াল মেথডে আমরা যদি করি তাহলে এটা করলাম। সিতে হচ্ছে কি, যদি আমরা সেলস মিক্স ভ্যারিয়েন্স করি ইউজিং ওয়েটেড এভারেজ মেথড, তাহলে ওয়েটেড এভারেজ থেকে কি করব আমরা ওয়েটেড আমার ভ্যারিয়েন্স যে 16 অ্যাডভার্স এক্স এসে এবং 16 ফেভারেবল ওয়াইতে হয়েছে, পর্যন্ত মনে রাখেন। হ্যাঁ, প্রফিট পার ইউনিট ছিল আমার প্রফিট পার ডিফারেন্স ইন প্রফিট কত, এর ক্ষেত্রে ডিফারেন্স ইন প্রফিট কত, এভারেজ 5 টাকা 60 পয়সা থেকে 5 টাকা বিয়োগ করলে কত, এর ক্ষেত্রে 60 পয়সা, এর ক্ষেত্রে 60 পয়সা, বি এর ক্ষেত্রে ফেভারেবল 40 পয়সা, এতে অ্যাডভার্স হচ্ছে 60 পয়সা, মানে এভারেজ প্রফিট 5 টাকা 60 পয়সা, আর পার ইউনিট প্রফিট করলে 5 টাকা, তাহলে এভারেজের থেকে ইউনিটটা কম, 60 পয়সা অ্যাডভার্স থাকে এতে এক্স এ, আর ওয়াইতে আমার
5 টাকা 60 পয়সা 10.40 ফেভারেবল থাকে প্রফিট। এখন আমি এতে অ্যাডভান্স করছি সেল 16টা অ্যাডভান্স সেল করছি, 16টা অ্যাডভান্স সেল করছি, তাহলে আমি মানে 16টা কম সেল করছি, কম প্রফিটের প্রোডাক্ট কম সেল করছি, তাহলে কি আমার অ্যাডভান্স না ফেভারেবল? তাহলে কত টাকা? 16 টাকা গুণ 60 পয়সা, তাহলে 60 পয়সা করে এবারে লস করি আমি এক্স এ, তাহলে 16 টাকা গুণ 60 পয়সা কত হয়? 696, কত হয়? 9 টাকা, হ্যাঁ 9 টাকা 60 পয়সা। আর ওয়াই এর ক্ষেত্রে কত হয়? 16 টাকা ফেভারেবল ছিল আমার সেলস কোয়ান্টিটি, আর আমার প্রফিট হয় এখানে 40 পয়সা, এভারেজে বেশি হয়, এভারেজ থেকে 40 পয়সা বেশি হয়, তাহলে বেশি প্রফিটের জিনিস আমি 16টা বেশি বিক্রি করছি, তাহলে আমার কত ছিল? হ্যাঁ 16 গুণ 40, তাহলে 464 ফেভারেবল। আচ্ছা, তাহলে দেখেন 9 টাকা 60 পয়সা যোগ 6 টাকা 40 পয়সা কত হয়? 16 টাকা। স্যার 9 টাকা 60 পয়সা ফেভারেবল কেমনে স্যার? তাহলে এভারেজে করছি 16 টাকা ফেভারেবল বেশি, আর ইন্ডিভিজুয়াল মেথডে করছি তাও আমি 16 টাকা। 9 টাকা 60 পয়সা ফেভারেবল কেমনে? হ্যাঁ, গুড কোশ্চেন। এটা হচ্ছে কি, দেখেন এভারেজ প্রাইস আমার এখানে দেওয়া আছে প্রশ্নে, প্রফিট স্ট্যান্ডার্ড প্রফিট এভারেজে এক্সেপ্ট হয় আমার, এভারেজ না ইন্ডিভিজুয়াল হয় 5 টাকা, কিন্তু এভারেজ করলে হয় 5 টাকা 60 পয়সা, এভারেজ প্রফিট 5 টাকা 60 পয়সা। তাহলে আমি এক্স সেল করলে আমি এভারেজ প্রফিট থেকে কত পয়সা কম প্রফিট করি? এক্স এর ক্ষেত্রে 60 পয়সা হয় আমার, যদি এক্স বিক্রি করলে আমার 60 পয়সা অ্যাডভান্স হয়। এখন 60 পয়সা আমার ক্ষতি হয়, এভারেজে ক্ষতি হয় না, এভারেজে কম হয় প্রফিটটা, তাহলে এভারেজে যেটা কম হয়, কম প্রফিটের জিনিস আমি বেশি বিক্রি করলে আমার ফেভারেবল, ঠিক কি না? কম প্রফিটের জিনিস বেশি বিক্রি করলাম ফেভারেবল। না স্যার, কম প্রফিটের জিনিস বেশি বিক্রি করতে অ্যাডভান্স হয় না, কিভাবে ফেভারেবল? এটা কম প্রফিট না, যেটা কম প্রফিট সেটা যদি বেশি বিক্রি করে তাহলে আমার তো লস। সেটা শুনেন, স্ট্যান্ডার্ড জিনিস বেশি বিক্রি করলে তো অ্যাডভান্স হবে না, আপনারা গুলাই ফেলতেছেন আমার সেলস মিক্স তো আলটিমেট ওইখানে। আমি বলি, শুনেন সবাই শুনেন, আমাদের স্ট্যান্ডার্ড মিক্স ছিল এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে 190 বিক্রি করছি 180, তাহলে অ্যাডভান্স করছি 16টা, তাহলে আমার 16টা বিক্রি আমি কম করছি, তাহলে 16টা বিক্রি কম করছি, যেখানে আমার কম প্রফিটে কম করছি, তাহলে আমার প্রফিটে গিয়ে কিছু আমার জন্য ফেভারেবল হয়েছে। আমি কিন্তু 490টা পুরো বিক্রি করছি, রাইট, বাকিটা বেশি প্রফিটের পণ্য বিক্রি করছি, আগেটা প্রফিটের অ্যামাউন্টটা বেশি বিক্রি করছি, রাইট, কারণ আমার সেলস মিক্সটা ফিক্সড। এখন কথাটা ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন আপনি বলছেন ওয়াইতে আমি 16টা কম সেল করছি, কিভাবে ওয়াইতে 16টা বেশি বিক্রি করছি, প্রফিটও আমার বেশি ছিল, তাহলে বেশি প্রফিটের জিনিস বেশি বিক্রি করছি, তো অবশ্যই ফেভারেবল, এটা অবশ্যই ফেভারেবল। এইজন্য এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আসলে এখানে মেইন হচ্ছে কি, লজিকটা আপনারা সেন্স অ্যাপ্লাই করবেন, লজিক অ্যাপ্লাই করবেন। এখানে হচ্ছে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে লজিক এবং সেন্সটা খুব বেশি করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদের একটা জিনিস নোটিস করি, ইন্ডিভিজুয়াল মেথডে কিন্তু খেয়াল আছে কিনা, এক্স এ আমাদের ভ্যারিয়েন্স ছিল $80, কিন্তু এভারেজ মেথডে এক্স এ আমার ফেভারেবল আছে 9 টাকা 60 পয়সা। ইন্ডিভিজুয়ালে করলে আমার $80 অ্যাডভান্স দেখায়, এক্ষেত্রে আমার ক্যামেরাটা অফ করেন, ফেভারেবল দেখায়, বুঝতে পারছেন? সেজন্য এই জন্য লজিক্যালি এভারেজ মেথড সুপিরিয়র আমরা হিসাব করলাম, সেজন্য গ্রহণ করার জন্য এভারেজ মেথডটা ইজ বেটার, এই কারণে বেটার। আবার দেখেন ক্যামেরাটা অফ করেন ভাই, কেউ কিছু বললেন নাকি? হ্যাঁ, ওয়াইতে দেখেন ইন্ডিভিজুয়াল মেথডে আমরা $96 আমাদের ফেভারেবল ছিল, কিন্তু এভারেজ মেথডে গিয়ে আমার $6.4 ফেভারেবল হয়েছে, অনেক কম ফেভারেবল হয়েছে। সুতরাং সুপিরিয়রিটি হচ্ছে এখানে, এভারেজ মেথড সুপিরিয়রিটি এখানেই সুপিরিয়রিটি, ঠিক আছে? চেক ভাই, ক্যামেরাটা অফ করেন। জি স্যার। ইস্তাক হোসেন ভাই, আপনি ক্যামেরাটা অফ করেন, আপনার পুরো সংসার সহ দেখা যাচ্ছে ভাই। আমি তো সংসারটা মিস করতেছি রে ভাই। আচ্ছা, আমি তাহলে আমাদের সময় শেষ হয়ে গেছে একেবারে। আমার মনে হয় যে আপনারা বুঝছেন মোটামুটি এই ক্লাসটা। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আমার একটা কথা ছিল, বুঝতে পারছেন ক্লাসটা? জি স্যার। আচ্ছা
আপনারা আজকে এই 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 যেটা করলাম এটা আজকে যদি আপনারা যদি একটু বাসায় না দেখেন স্যার সেলস এর কনসেপ্টটা পরের ক্লাসে শুরুতে আরেকটু ক্লিয়ার করে দিন স্যার। কি বলেন স্যার সেলস এর যে কনসেপ্টটা স্যার আজকে এই মানে এখন যেটা ম্যাথ করলাম এটা স্যার কনসেপ্টটা পরের ক্লাসের শুরুতে একটু আরেকবার বলে দিন স্যার। আগামী ক্লাসে একটু করে দেবো, ঠিক আছে। নামাজ পড়তে গেলে ভালো হতো স্যার, নামাজ তো পড়ছি, নেক্সট নামাজ ব্রেক দিলাম, ক্লাস কি শেষ না চলছে, ঠিক আছে। মোটামুটি আমাদের চ্যাপ্টার পড়লাম, আমাদের ব্রেক। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, তাহলে আমাদের দোয়া করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেউ মিস করি না, অনেক ভালো ক্লাস হবে নেক্সট ক্লাসটা, খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।